আচ্ছা, আমরা আজকে পোটেনশিওমিটারে কিছু প্রবলেম করব, কারচোফস লয়ের এক দুটো। আর প্রথমেই বলবো আজকে সরি ফর লেট, কিছু বিশেষ কারণ থাকার জন্য আমার একটু বসতে দেরি হয়েছে আজ। যাই হোক, তো সময় নষ্ট না করে আমরা পোটেনশিওমিটারের আর কারচোফস ল যেগুলো আছে আমাদের সিলেবাসে সেগুলো দু একটা প্রবলেম করবো, বা মিটার ব্রিজ। আজকে খুব বেশি সময় দিতে পারবো না, কারণ এমনিতেই আমার দেরি হলো আধ ঘন্টা। আচ্ছা বেশ, তো একটা প্রবলেম আমরা আগে করেছিলাম এরকম। বোর্ডটা দেখা যাচ্ছে তো? ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে কেউ সবাই কমেন্ট করে জানাবে। একটা এরকম ব্যাটারি, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর একটা ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর একটা ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স, এরকম যদি থাকে, তারপর এরকম বাইরের সার্কিট লাগানো আছে। এটা E1, এটা R1, এটা E2, এটা R2, এটা E3, এটা R3, এরকম। আর এটা A বিন্দু, এটা B বিন্দু। তো যদি এরকম সার্কিট আমাকে দেয়, দিয়ে যদি বলে যে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এগুলো কত, বা আমাদের কারেন্ট কত যদি বের করতে বলে, তাহলে এরকম কেসে আমরা কি বের করি, যে আমাদের যে ফর্মুলাটা, যে অঙ্কটা আছে, এটা বলা হয়েছে যে ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্টস A অ্যান্ড B। এই দুটো বিন্দুর দুপ্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলেছে। তা এর একটা জেনারেল ফর্মুলা আছে, যেটা আমরা ডেরিভেশন করেছিলাম অনেক আগে, যে E1/R1, E2/R3, এরকম একটা ফর্ম আছে। তো জেনারেল যেটা এই দুপ্রান্তে পোটেনশিয়াল, যেটা VA মাইনাস VB, তো সেটা সামেশন অফ EI/RI অ্যান্ড ডিভাইডেড বাই সামেশন বাই 1/RI। এখানে I = 1, 2, 3 যেটা দিয়েছে। যদি দুটো থাকতো তাহলে এটা এরকম হতো E1/R1 প্লাস E2/R2, এরকম থাকতো। তিনটে আছে, সুতরাং আর একটা হবে E3/R3 প্লাস E3/R3, এরকম। আর নিচে 1/R1 সামেশন আছে, তার মানে সেটা 1/RI আছে, তার মানে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এইটা হচ্ছে সেই দুপ্রান্তের ভোল্টেজটা। এখন যদি কোনো ছবিতে আমাকে এখানে যদি E2টা না দেয়, তাহলে এই জায়গায় আমি E2 0 বসিয়ে দেবো, তো যেটা রেজাল্ট বেরোবে সেটা। যদি E1 0 না থাকে, এরকম সার্কিট থাকে, মাঝখানে সাপোজ এটা নেই, মাঝখানে সাপোজ এরকম দাগ আছে, এটা শুধু R2 আছে, তাহলে এখানে E2 জায়গায় 0 বসে যাবে। তো 0/E1/R1 প্লাস E3/R3 ডিভাইডেড বাই 3টে রেজিস্টার। এইটা হচ্ছে দুপ্রান্তের ভোল্টেজ, এটা ইন জেনারেল ফর্ম। এবার এইটাকে বিভিন্নভাবে বের করতে বলে। কখনো সিম্পল আমরা বের করেছিলাম, এদিকে কারেন্ট I1, এইদিকে I2, এদিকে কারেন্ট I3, সো তিনটে কারেন্ট যোগ হয়ে I বেরিয়ে যাচ্ছে। তো আমরা কারশফস কারেন্ট ল, যেটা I = I1 প্লাস I2 প্লাস I3, এখানে করেছিলাম যে দুপ্রান্তে ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। এখানে E1/R1, E2/R2 এরকম করে আমরা এটা বের করেছিলাম এরকম করে। তো সেরকম আগের ভিডিও আছে, সেই জায়গায় তিনটে ছিল না, আমার দুটো ছিল। তিনটে থাকলে সিমিলার ওয়েতে শুধু একটা এক্সটেন্ড করতে হবে, বাড়িয়ে দিতে হবে জাস্ট। এইটুকু সার্কিট সবার চেনা, এইটুকু আমি বহুবার করেছি এটা নিয়ে। এবার কখনো নোড অ্যানালিসিস দিয়ে করতে হতে পারে, বা একটা জায়গায় ভোল্টেজটা 0 ধরে নিতে হবে, সেটাও আমি করে দেখিয়েছি নোড অ্যানালিসিস, তো ভিডিওগুলো দেখবে সেই জায়গায়। আর কারচোফস ল দিয়েও করতে হতে পারে, এখানে কারেন্ট ধরে নেবে, এখানে কারেন্ট ধরে নেবে। তো আমি কারচোফস ল দিয়ে একটা প্রবলেম এরকম করাবো। তো সেরকম অনেকেই জিজ্ঞেস করছে আমাকে যে এটা সলিউশন করা যাচ্ছে না, বা ইকুয়েশন তৈরি হচ্ছে কিন্তু সলিউশন করতে পারছি না, ক্রামার্স রুল লাগছে, ডিটারমিনেন্ট লাগছে। তো এরকম লাগবে না, কিন্তু এরকম মানে এইচএস লেভেলে সেরকম অঙ্ক দেবে না। তো সেরকমই একটা অঙ্ক HC ভার্মা রিকোয়েস্ট করেছিল একজন অঙ্কটা করে দেওয়ার জন্য। 36 এইরকম অঙ্ক দেওয়া আছে দুটো, এই অঙ্কটা দেওয়া আছে। এইটা হচ্ছে A বিন্দু, আর এইটা হচ্ছে B বিন্দু, আর এটা হচ্ছে E1, এটা R1, এটা R3 রেজিস্টার, আর এটা E2, এটা R2, এরকম। তো প্রশ্নে বলেছে যে VA মাইনাস VB বের করতে। তো সিম্পল যদি ফর্মুলা ইউজ করি VA মাইনাস VB, তাহলে একটু আগে আমি বললাম সামেশন অফ EI/RI ডিভাইডেড বাই সামেশন অফ 1/RI, যেখানে I = 1, 2, 3, মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরকম করে অ্যাকর্ডিংলি যাবে। তো এইটা ফর্মুলাতে কী হবে, E1/R1, ঠিক আছে, E1/R1 আছে, E2/R2 সেটাও আছে, তাহলে প্লাস E2/R2 এটাও আছে, কিন্তু প্লাস E3/R3 জায়গায় E3টা নেই, সুতরাং ওই টার্মটা 0, অ্যান্ড ডিভাইডেড বাই 1/R1, তার মানে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এটা হচ্ছে অ্যান্সার।
এবার এইটাকে আমরা কার্চফস ল দিয়ে এইটাকে বের করব, এই জিনিসটাকে দু প্রান্তে ভোল্টেজ যেটা সেটা কার্চফস ল দিয়ে তোমাকে বের করতে হবে। তো সেরকমই আমি একটা এই অঙ্কটা করব। তো এই জায়গাতে আরেকটা জিনিস বলে দিই, এর পাশেই একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটাও এইটার একই রকম সার্কিট, দেখতে একটু আলাদা। সেটা সার্কিটটা ঠিক এইভাবে এঁকে দিয়েছে ওরা, এর অঙ্কটা এঁকে দিয়েছে। এটাও এসি ভার্মার অঙ্ক, এটা এ, এটা বি, আর এটা E1, এটা R1, এটা R3, আর এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে E2। তো এই সার্কিটটা সেম সিমিলারিটি, সার্কিট দেখে চিনতে হবে যে এরকম এরকম হুইস্টন ব্রিজের মতো দিয়েছে, তার মানে এটা আলাদা সার্কিট সেটা না। এই সার্কিটটা তুমি এই দিক বরাবর একটু ঘুরিয়ে দাও এটাকে, তাহলে এটা যদি ঘুরিয়ে দাও তাহলে এইটা দেখতে হবে, এই যে এই তারটা বেঁকানো আছে, এই তারটাকে না বেঁকিয়ে তুমি এটা সোজা করে রাখো। এটাকে এই তারটা যেমন এরকম আছে, এটাকে এরকম করে দিয়ে মাইনাস প্রথমে দাও, তারপরে প্লাস দাও, তারপরে R1 রেজিস্টার লাগিয়ে দাও এরকম দিয়ে, এখানে কানেক্ট করে দাও, দিয়ে এটা মুছে দাও। এটা সেম তারটাকে জাস্ট একটু ভালো করে বসালাম, তাহলে এইরকম এইটাকে একটু ভালো করে এই তারটাকে একটু ঘুরিয়ে দেবো এরকম করে, তাহলে এই তারটা এখানে R2 এরকম করে ভালো করে লিখলাম, এটা R2। এই E2টাকে সোজা করে লিখবো, তাহলে এইটা E2 এইভাবে বসিয়ে দিলাম। তাই এটা কি এই সার্কিটটাই তো, এটা সার্কিট, এটা ঘুরিয়ে দাও, এবার ঘুরিয়ে দিলে এটা। সুতরাং সার্কিট দেখে চিনতে হবে। তো যাই হোক, তো দুটোর সেম অ্যান্সার, যে অ্যান্সারটা বেরোবে সেটা সেম অ্যান্সার। তো প্রসিডিওরটা কি, কার্চফস ল প্রসিডিওর দিয়ে আমাকে এটা করতে বলেছে ওরা, সুতরাং ফর্মুলা ইউজ করলে হবে না। এখানে বুঝতে হচ্ছে এই ব্যাটারি এইদিকে কারেন্ট দিচ্ছে, এই ব্যাটারি এই দিকে কারেন্ট দিচ্ছে, তো দুটো কারেন্ট যোগ হয়ে R3 মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, ইউজ করা যেতে পারে। তা আমি সেরকম আমি কিছু জানি না, কোন দিকে কোথায় কারেন্ট যাচ্ছে সেটাও জানি না। আমি এরকমও ধরতে পারি এখানে I কারেন্ট যাচ্ছে, ওখানে I2, এখানে I3, তাহলে I2 প্লাস I3 ইজিক্যাল টু I, দিয়ে সামেশন অফ E সমান সামেশন অফ IR, যেটা খুশি। তা আমি মেশ অ্যানালিসিস করছি জাস্ট, এটা ধরে নিলাম I1, আর আমি এটা ধরে নিচ্ছি I2। এটা আমার সুবিধা, সব ক্ষেত্রেই এটা বেশি ইউজফুল হয়, কারণ এখানে কোনো ডিরেকশন নিয়ে ভাবার দরকার নেই, জাস্ট নিজের মতো করে। যেমন এই ব্যাটারিটা এইদিকে কারেন্ট দিচ্ছে, কিন্তু আমি তো উল্টো দিকে ধরেছি, এও তাই এইদিকে কারেন্ট দিচ্ছে, আমি উল্টো দিকে ধরেছি। সুতরাং কোনো অসুবিধা নেই, রেজাল্ট কিন্তু সবসময় কারেক্ট বেরোবে, কারেন্টের ডিরেকশন তুমি কোন দিকে ধরো, কিন্তু যদি নিয়ম যেন ঠিকঠাক করে ফলো করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার লুপ 1, এটা হচ্ছে আমার লুপ 1, আর এটা হচ্ছে আমার লুপ 2। তো আমি যদি লুপ 1-এ KVL ইউজ করি তাহলে কী হবে, সামেশন অফ ডেল্টা ভি সমান 0 করলেও হবে। তুমি ধরে নাও এখান থেকে আছো, দিয়ে এক পাক ঘুরে মাইনাস, প্লাস থেকে মাইনাস নামছো, কারেন্ট ওইদিকে ধরেছো, প্লাস থেকে মাইনাস আবার নামছো, তো এরকম আবার কারেন্ট এইদিকে, দেখেন নিট কারেন্ট আছে একটা কিছু, তো সেরকম করে 0 করে দিবে, সেটা ডেল্টা ভি 0, দ্যাটস ওকে। আর একটা কী নিয়ম শিখিয়ে দিয়েছি আমি, যে ব্যাটারি যেদিকে কারেন্ট দেয় তার উল্টো দিকে যদি কারেন্ট ধরো তুমি, তাহলে ব্যাটারি EMF নেগেটিভ, সো ইট ইজ -E1। সমস্ত রেজিস্ট্যান্সের ড্রপ হচ্ছে নেগেটিভ, তাহলে I1 R1 নেগেটিভ, অ্যান্ড I1 R3ও নেগেটিভ, তাহলে I1টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে R1 প্লাস R3 অ্যান্ড I1 নেগেটিভ। আর কমন রেজিস্ট্যান্স যেটা তার মধ্যে পতন হচ্ছে প্লাস, তার মানে I2 R3 প্লাস, প্লাস I2 R3 ইকুয়াল টু 0। এটা সুবিধার জন্য শিখিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি এটাই ডেল্টা ভি 0। তুমি সার্কিটে যে কোনো একটা জায়গায় শুরু করে এক পাক ঘুরে এখানে ফিরে এসো, দেখো এটাই পাবে। তো এটা হচ্ছে লুপ নাম্বার 1 KVL। আমি এখান থেকে I2টা জাস্ট বের করে নিচ্ছি, তাহলে যদি আমি I2টাকে বের করে নিই, I2 R3 ইকুয়াল টু, এই দুটোকে ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে E1, এখানে একটা I1 আছে, আমরা I2 বের করছি, হ্যাঁ ঠিক আছে, বেশ। তাহলে এটা E1 প্লাস R1 প্লাস R3 অ্যান্ড I1 অ্যান্ড ডিভাইডেড বাই R3, তো এইটা হচ্ছে আমার I2। তো কেন I2টাকে আগে বের করে রাখলাম সেটা আমাকে সলিউশন করতে হবে, সলিউশনের ভ্যারাইটিস ওয়ে থাকে। তো আমি সিম্পল, আমি কোনো ডিটারমিনেট ক্রমাস ওসব জানি না, আমি সিম্পল ওয়েতে সলিউশন করবো। তো এই ইকুয়েশন থেকে জাস্ট I2টা বের করে রাখলাম, আমি I2 পাশে লিখে রাখতে পারি এখানে সাইডে, তো যাই হোক থাক এখন। আর 2 নম্বর ইকুয়েশন থেকে KVL ইউজ করবো, তাহলে এইদিকে ব্যাটারি যেদিকে কারেন্ট দেয় তুমি সেদিকেই কারেন্ট ধরেছো, তো সুতরাং প্লাস E2, সমস্ত রেজিস্ট্যান্সের ড্রপ নেগেটিভ, তাহলে দুটো রেজিস্টার আছে R3 আর R2, তাদের মধ্যে I2 কারেন্ট ড্রপ নেগেটিভ, তাহলে মাইনাস R2 প্লাস R3 অ্যান্ড I2, প্লাস কমন রেজিস্ট্যান্সের মধ্যে ড্রপ পজিটিভ, তার মানে I1 R3 প্লাস, তাহলে প্লাস I1 R3 ইকুয়াল টু 0। এবার কী করবো আমরা, এবার এই ইকুয়েশনে I2 আছে, I1 আছে, আমি I1টাকে রাখছি আর I2টাকে এই মানটা বসিয়ে দিচ্ছি এই জায়গায়, তাহলে I1 R3 এটা আমার ইকুয়েশনের বাম দিকে থাকলো, I1 R3 এটা থাকলো বাম দিকে, আর এইদিকে যদি সরিয়ে নিয়ে যায় ওটা, তাহলে এই টার্মটা প্লাস হবে, তার মানে এটা মাইনাস E2 টাইপের, আর R2 প্লাস R3 অ্যান্ড I2 মাইনাস E2,
এরকম একটা টার্ম হয়েছে, ঠিক আছে। দেখে নিই একবার, I2 আছে তাই তো, বেশ এখানে I2 আছে, একবার চেক করে নিই আমি। I2 আর হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, বেশ। এবার আমরা যেটা করব, এই যে I2-র মানটা, এই I2-র মানটা এখানে বসাবো এই জায়গায়। তাহলে কী হবে, I2-র মান এখানে পেয়েছি একটা কিছু, দেখি বোর্ডটা দেখা যাচ্ছে কিনা নিচে পর্যন্ত, ঠিক আছে, বেশ। এখানে R1 R2 প্লাস R3 এটা থাকলো যেমন আছে, শুধুমাত্র I2-র মানটা বসাচ্ছি। তাহলে I2-র মানটা কি, E1 প্লাস R1 প্লাস R3 I1 ডিভাইডেড বাই R3, এটা I2-র মান বসাচ্ছি, ইন্টু R2 প্লাস R3 মাইনাস E2, এরকম একটা টার্ম থাকছে। তাহলে আমি কী করলাম, I1-এর মানটা I2-র মানটা এখানে বসিয়ে দিলাম। এবার এই জায়গাটায় মুছি, এখানেই লাগবে, নিচে আর দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, বেশ। তো এটা এবার এটাকে একটু সলভ করতে হবে। R3টাকে এইদিকে আমি গুণ করে নিয়ে যাচ্ছি, তাহলে এটা I1 R3 স্কোয়ার হয়ে যাবে, তাই না। আর এখানে E2 আছে, মাইনাস E2 এরকম থাকলো যা আছে, তো অর I1 R3 তার স্কোয়ার ইকুয়াল টু, এখানে E1 তার সাথে R2 গুণ, মানে 4টে রাশি হবে, এটার সাথে এইটা প্লাস এইটা ইন্টু এইটা প্লাস এইটা, তার মানে 4টে রাশি হবে আলাদা আলাদা করে গুণ করলে। তো আমি একটা একটা করে লিখছি, E1 R2 প্লাস E1 R3 প্লাস, এবার এখান থেকে কী হবে, I1 R1 R2, তাহলে I1 R1 R2 প্লাস I1 R3, I1 কী বললাম, আচ্ছা E1-এর সঙ্গে R1 করেছি, E1-এর সঙ্গে R2 করেছি, বেশ ঠিক আছে। এবার এই দুটো মিলে 4টে হবে, I1 R1 R2, I1 R3 R2, I1 R3 R2 প্লাস I1 R1 R3, I1 R1 R3 অ্যান্ড প্লাস I1 R3 স্কোয়ার, I1 R3 স্কোয়ার, আর মাইনাস E2 অ্যান্ড R3, মানে R3টাকে এদিকে গুণ করে দিয়েছি, তো R3 এখানেও যাবে একটা। তো এখানে কী কাটছে, I1 স্কোয়ার, I1 R3 স্কোয়ার, I1 R3 স্কোয়ার, এই দুটো কেটে গেল। এবার এখানে দেখতে পাচ্ছি, এখানে I1 আছে একটা, এখানে একটা I1 আছে, এখানে একটা I1 আছে, এখানে একটা I1 আছে, 3টে I1 আছে, আর এই ইকুয়েশনে কোথাও I2 নেই। তাহলে এই ইকুয়েশন থেকে আমি যদি I1গুলো কমন নিয়ে নিই, জাস্ট একটা স্টেপ, R1 R2 অর I1 কমন নিচ্ছি, তাহলে কী পাবো, R1 R2 একটা প্লাস R2 R3 প্লাস R1 R3 এরকম, আর এদিকে কী পাবো, E1 R2 E1 R3 আর E2 R3 এরকম, তাই না। তাহলে আমি এইটাকে ডাকছি, এইটাকে এই পাশে নিয়ে আসছি, মানে এটা আমার ডান দিকে আছে, তাহলে E2 R3 এটা প্লাস হয়ে যাবে, তাহলে E2 R3, আর এইটাকে বাঁ দিকে নিয়ে যাচ্ছি, তাহলে E1 R3 মাইনাস E1 R3, আর কী আছে বাকি, এই যে E1 R2, তাহলে মাইনাস E1 R2 বেরিয়ে গেল। এবার যদি তোমাকে ভ্যালু দিয়ে দেয়, তো ভ্যালু দিলে কি এগুলো মান বসবে, আবার কি সলিউশনে জটিল কেন হবে, এগুলো আরও সোজা হয়ে যাবে। এটা 2 × 2 গুণ করে তুমি 4 বসিয়ে দেবে, এটা 6 বসিয়ে দেবে, এটা 7 বসিয়ে দেবে, আরও সোজা সেই জায়গায়। তাহলে I1টা কত, E2 R3 মাইনাস E1 R3 মাইনাস E1 R2 ডিভাইডেড বাই R1 R2 প্লাস R2 R3 প্লাস R1 R3, এইটা বেরিয়ে গেল I1। এবার কী করতে হবে তোমাকে, I1 মানে এইটার মধ্যে দিয়ে কারেন্ট, তাহলে এই দু প্রান্তে ভোল্টেজ, এইটা যদি A বিন্দু হয়, এটা যদি A বিন্দু হয়, তাহলে এইটা এগুলো সব A বিন্দু, মানে এটাও A বিন্দু, আর এটা যদি B বিন্দু হয়, তাহলে এগুলো সব B বিন্দু, এটা B বিন্দু, তাহলে A আর B এর দু প্রান্তে ভোল্টেজ বের করতে হবে। তাহলে তুমি এই সার্কিটে জাস্ট এইটুকু অংশ খুলে রাখো, তাহলে বেরিয়ে যাবে। আর নিচের সার্কিট আমার লাগছে না, এই জায়গায় এটা আমার কোনো ভূমিকা নেই, আমাকে জাস্ট A আর B এর দু প্রান্তে বের করতে পারে, কারণ নিচেটা বের করতে গেলে I2 লাগবে তোমার, I2 তুমি বের করি না, আমি I1 বের করেছি, আমার লাগছে না I2 বের করতে। বেশ, তাহলে VA, এই যে এই জায়গাটা তুমি আছো VA, তারপরে প্লাস থেকে মাইনাস কমছো, মাইনাস E1, তারপরে কারেন্ট ধরেছো এইদিকে, তার মানে এটা প্লাস এটা মাইনাস, তার মানে আবার কমছে, তাহলে মাইনাস I1 R1 ইকুয়াল টু ভিবিতে পৌঁছে গেছো এখানে। তার মানে অর কী বলা বোঝা গেল, ভিএতে ছিলে, কারেন্ট এইদিকে ধরেছো, কারেন্টের মানে এটা বেরিয়েছে I1,
যে প্লাস থেকে মাইনাস কমছে তাই মাইনাস E1, আবার প্লাস থেকে মাইনাস কমছে কারণ কারেন্ট এইদিকে, তো মাইনাস I1R1 দেন ভিবি। তাহলে অর VA মাইনাস ভিবি ইকুয়াল টু E1 প্লাস I1R1। এবার E1 থাকলো, I1 এর মানটা এখানে বসাবো। E1 থাকলো, I1 এর মান হচ্ছে E2R3 মাইনাস E1R3 মাইনাস E1R2, হ্যাঁ, ডিভাইডেড বাই এইটা R1R2 প্লাস R2R3 প্লাস R1R3 ইন্টু R1 হয়ে গেল। এবার তোমাকে এটা লসও করতে হবে। এটা যদি লসও করি তাহলে নিচে পড়ে থাকবে R1R2 প্লাস R2R3 প্লাস R1R3, দেন লসও করলে এখানে কী হবে E1 R1R2 প্লাস, আর করতে হবে E1 এইটা, E1 ওইটা, দিয়ে মাইনাস আবার প্লাস দিয়ে এই টার্মটা এখানে R1, এখানেও এরকম টার্ম আসবে। বেশ বলে দিচ্ছি, E1 R2R3 প্লাস E1 R1R3 দেন প্লাস E2 R3 R1, এটা R1 আছে বাইরে, তাহলে E2 R3 R1 দেন মাইনাস মাইনাস E1 R3 R1 আবার মাইনাস E1 R1 R2 এরকম। এবার E1 R1 R2 এই যে কেটে গেল, E1 R2 R1, এই যে E1 R1 R3, E1 R1 R3 এটা কেটে গেল এই দুটো। তাহলে পড়ে রয়েছে কি E1 R2 R1 E2 R3 R1 আর এই দুটো টার্ম পড়ে রয়েছে জাস্ট। তাহলে জাস্ট আর একটা স্টেপ, তাহলে পড়ে রয়েছে E1 R1, এটা কত লিখেছি R2 বোধহয় নাকি, নিজেই তো বুঝতে পারছি না, 3 লিখেছি, R2 R3, বেশ যা লিখেছি থাক, যদি মিস্টেক হয় নিজেটা চেক করে নেবে একটু। আপাতত আমি 3 লিখছি, প্লাস তো মনে নাই কী লিখেছি, প্লাস E2 R3 R1 ডিভাইডেড বাই R1 R3, হ্যাঁ ঠিক আছে, ডিভাইডেড বাই এই যে এটা R1 R2 প্লাস R2 R3 প্লাস R1 R3, এরকম কেস হয়েছে। R1 R2 এটা R2 হবে যত সম্ভব, 1 বাই R2 R3, এটা R2 R3, এটা R2 R3, এটা R1 R3, হ্যাঁ ঠিক আছে, বেশ এটা বেরোলো। এবার তুমি ওপর নিচে VA মাইনাস ভি বেরিয়ে গেল, ওপর নিচে R1 R2 R3 দিয়ে ভাগ করে দাও, R1 R2 R3, তাহলে এখানে E1 R2 R3 আছে, তাহলে E1 বাই R1 হয়ে যাবে, কারণ R1 R2 R3 দিয়ে ভাগ করেছি, তাহলে R2 R3 কেটে যাবে। এখানে কী হবে R1 R3 আছে, তাহলে E2 বাই R2 হবে, আর এখানে কী হবে R1 R2 R3 দিয়ে ভাগ করেছো, তাহলে 1 বাই R3 প্লাস 1 বাই R1 প্লাস 1 বাই R2, তার মানে কি সামেশন অফ EY বাই RI ডিভাইডেড বাই সামেশন অফ 1 বাই RI, এক্স্যাক্টলি সেম। যেহেতু এখানে E3টা নেই, এই যে এখানে যে E3টা নেই, সুতরাং ওই টার্মটা নেই, E1 বাই R1 E2 বাই R2 ডিভাইডেড বাই 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। সুতরাং অঙ্ক দেখে যে খুব লেংদি হবে, কারচফস ল তোমাকে 3 নম্বর পরীক্ষায় দেবে, সুতরাং এটা নিশ্চয়ই আশা করো না যে এক লাইনের মধ্যেই যোগ বিয়োগ অপনয়ন পদ্ধতিতে করে দেবো সেটা বেরিয়ে যাবে, সেরকম হবে না। হ্যাঁ, তো ওর অভিযোগ ছিল, আমাদের অর্চিসমানের অভিযোগ ছিল যে প্রত্যেকটি অঙ্কতেই লেখা আছে যে সলভিং ইকুয়েশন 1 and 2, বাট হাউ ক্যান আই সলভ, দ্যাট নট মেনশনড। তো হাউ ক্যান আই সলভ সেটা তোমাকে নিজেকেই করতে হবে, কারণ ওরা ধরে নিয়েছে যে তোমরা ক্লাস 12, সুতরাং অপনয়ন পদ্ধতি বলো বা অন্যান্য পদ্ধতিতে সলভ করতে তোমরা পারবে, ওই জন্য ওটা সলভগুলো করে দেয়নি। যাই হোক, তো প্র্যাকটিস করতে করতে সলভ হবে। বেশ, তো এটা একটা অঙ্ক ছিল। নেক্সট পোটেনশিওমিটারের অঙ্ক করবো আমরা কিছু, ভেবেছিলাম খুব হার্ড কিছু অঙ্ক করাবো, কিন্তু দেখছি না, ভিডিও অনেকেই দেখেনি, সুতরাং করিয়ে কোনো লাভ হবে না। বেশ, দেখি কোনো কমেন্ট এই মুহূর্তে কারোর আছে কি না। এই ইকুয়েশনগুলো সলভ করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে, ইকুয়েশনগুলো সলভ করার ভুল হবে কেয়ারফুলি, ওই জন্যই বলে দুটো পদ্ধতিতে করতে হবে। যদি ইকুয়েশন কোনোভাবে মিস্টেক হয় তাহলে আর একটা পদ্ধতিতে করলে সেটা ধরা পড়ে যাবে। আর সলভ করতে গেলে মানে ভুল হওয়ার কথা নয়, কেয়ারফুলি যদি করা যায় তাহলে ভুল হওয়ার কথা নয়, তুমি যেটাই করো। এই অঙ্কটা যদি আমি এভাবে করতাম, এটা E1, এটা R1, এটা R3, এটা এরকম আছে, এটা E3 E2, এটা R2 এরকম আছে। তা আমি এরকম ধরলাম যে এই দিকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, দিয়ে নিচের দিকে I1 গেল, এই দিক বরাবর I- I1 গেল,
এরকম যদি আমি ধরে নিতাম তাহলে কী করতাম, প্রথম লুপে সামেশন অফ ই সমান সামেশন অফ আইআর করতাম, সামেশন অফ আইআর করতাম। সামেশন অফ ই কি, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, তাহলে মাইনাস ই ওয়ান ইকুয়াল টু এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস আই আর ওয়ান, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস আই ওয়ান অ্যান্ড আর থ্রি। এটা একটা ইকুয়েশন বেরোতো, সলভ করে তোমাকে আইটাই কিছু একটা বের করে রাখবে, বা এই যে আইটা রাখলে আইটাকে এলিমিনেট করতে হবে, কারণ এখানে না আইটাই তোমার লাগবে, তাহলে আই ওয়ানটা বের করে রাখবে, এখান থেকে ফাইন্ড আই ওয়ান, এটা কিছু একটা রেডি করে রাখলে। এবার 2 নম্বরে সামেশন অফ ই সামেশন অফ আইআর কী হবে, ব্যাটারি কটা একটা আছে, সে ক্লকওয়াইজ কারেন্ট দিচ্ছে তাহলে পজিটিভ, তাহলে ই টু সমান আইআর কটা দুটো, এতে কারেন্ট কত এইটা ইন্টু আর থ্রি, এই দিক বরাবর ভোল্টেজ ড্রপ, তাহলে প্লাস, তাহলে আই মাইনাস আই ওয়ান ইন্টু আর থ্রি, আর এইটার মধ্যে দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস আই ওয়ান ইন্টু আর টু, এটা হবে। এবার এই আই ওয়ানের মানটা এই জায়গায় বসিয়ে দাও এখানে, তাহলে ইকুয়েশনে কী পড়ে রইবে, আই পড়ে রইবে শুধুমাত্র। এবার এই আইটা কোথার মধ্যে দিয়ে কারেন্ট, এইটুকুর মধ্যে কারেন্ট, তাহলে এইটা এই বিন্দু, এটা বি বিন্দু, যার মধ্যে কারেন্ট যাচ্ছে আই, এইটা। এবার তুমি ভিবিতে আছো, দিয়ে কারেন্ট যাচ্ছে এইদিকে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, আর এটা মাইনাস এটা প্লাস, এটা প্রশ্নটি বুঝতে পারছো ব্যাটারি পোলারিটি। ভিবিতে তুমি আছো, ভিবি, তারপরে প্লাস থেকে মাইনাস নামছো, মাইনাস আই আর ওয়ান, তারপরে প্লাস থেকে মাইনাস উঠছো, প্লাস ই ওয়ান সমান ভিবি, ভিএ, ভিতে ছিলে এতে উঠবে। এবার তোমাকে দরকার ভিএ মাইনাস ভিবি বের করতে বলেছে, তাহলে ভিএ মাইনাস ভিবি, ভিবিটাকে ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান ই ওয়ান মাইনাস আই আর ওয়ান। তাহলে এই যে আই ওয়ানটা এখানে বসিয়ে দিয়ে যে আইটা বেরোলো, সেই আইটাকে এখানে বসিয়ে দাও, দিয়ে সেম আগে যা করেছিলাম সেম রেজাল্ট বেরোবে। এইটাভাবে একভাবে করলে এটা একটা বেরোলো। আবার অন্যভাবে কি আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু ভুলে গেলে হবে না, এগুলো খাতায় পরে নোট করতে হবে। আদারওয়াইজ তো যদি কার্চফ ল, আমি 3 রকমভাবে কার্চফ ল শিখিয়েছি, যে এনি হাও কারণ ধরে নাও সামেশন অফ ডেল্টা ভি সমান 0, যে কোনো জায়গায় কার্চফের কারেন্ট ধরে নাও, সেটা দুভাগে ভেঙে দাও, অ্যান্ড দেন ইউজ দ্য কার্চফস কারেন্ট ল, কেসিএল। এটা আই টু ধরে নাও, এটা আই থ্রি ধরে নাও, দেন আই ইজ ইকুয়াল টু আই টু প্লাস আই থ্রি, দ্যাটস অলসো ওকে। আদারওয়াইজ ইউ ক্যান ইউজ দ্য মেশ অ্যানালিসিস, এখানে আই ওয়ান এখানে আই টু, দেন সলভ দ্য ইকুয়েশন। এবার তোমাকে তো রুলগুলো ফলো করতে হবে, ভিডিওগুলো প্রপারলি দেখতে হবে, প্রপারলি দেখে খাতায় নোট করতে হবে, একটা দুটো করে লিখতে হবে যে কী মিস্টেক হচ্ছে, এটা কেন মাইনাস, এটা কেন প্লাস। চুজ এনি ওয়ান অফ দেম, যদি কোনো অসুবিধা হয় তাহলে এনি ওয়ান অফ দেম চুজ করো, সব রুলই চুজ করতে হবে তার মানে। কিন্তু আমি বলে দিচ্ছি, শেখাটা খুব দরকার। একটা অঙ্ক দুটো তিনটে ভাবে যদি তুমি করো, তবেই তোমার মাইনাস প্লাসে জ্ঞান হবে, আদারওয়াইজ তো ভুল হয়েই যাবে। এটা আর একটা পদ্ধতিতে বাড়িতে বের করবে। কারেন্ট ডিস্ট্রিবিউশন অন্যভাবে ধরো, এখানে এই ব্যাটারি আছে, রেজিস্ট্যান্স আছে, এখানে আর থ্রি আছে, এরকম আছে ই টু, এটা ই টু, এটা আর টু, এটা আর থ্রি, এটা ই ওয়ান, এটা আর ওয়ান। এবার আগে ধরেছিলাম আই কারেন্ট এসে দুভাগে ভেঙে যাচ্ছে, এবার ধরে নিচ্ছি এইটা আই ওয়ান কারেন্ট এই দিকে আসছে, এই ব্যাটারি এই দিকে কারেন্ট দিচ্ছে আই টু, দিয়ে আই ওয়ান আই টু যোগ হয়ে এর মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা আই ওয়ান প্লাস আই টু, এটা। এবার কি আবার সামেশন অফ ই সমান সামেশন অফ আই আর, অথবা ডেল্টা ভি জিরো, যেটা খুশি, তা দেন ইউজ সামেশন অফ ই সমান সামেশন অফ আই আর। কী হবে সামেশন অফ ই, একটা ব্যাটারি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, সো ইট ইজ মাইনাস ই ওয়ান। আই আর ওয়ান কটা আছে, একটা দুটো, এটার কারেন্ট কত আই ওয়ান, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস আই ওয়ান আর ওয়ান। এইটার মধ্যে কারেন্ট কত আই ওয়ান প্লাস আই টু, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস আই ওয়ান প্লাস আই টু অ্যান্ড আর থ্রি। এই জায়গা থেকে দুটো আননোন প্যারামিটার তোমার আই ওয়ান অ্যান্ড আই টু, তো তোমাকে আই ওয়ানটা লাগবে, কারণ এই দু প্রান্তে ভোল্টেজ বের করতে হবে, তাহলে আই টুটাকে এলিমিনেট করে দাও। তাহলে এখান থেকে ফাইন্ড আই টু, এটাকে বের করো, ফাইন্ড যা হবে ল শুরু করে যেটা আসবে। এবার দ্বিতীয় লুপে কার্চফ ল ইউজ করো। সেকেন্ড লুপে কী হবে, একটা ব্যাটারি ই টু, ক্লকওয়াইজ কারেন্ট দিচ্ছে, তাহলে প্লাস ই টু, সমস্ত রেজিস্ট্যান্সে যে এটা কত ড্রপ ক্লকওয়াইজ, সো ইট ইজ পজিটিভ, তাহলে আই ওয়ান প্লাস আই টু ইন্টু আর থ্রি, এরকম। এটার মধ্যে দিয়ে কারেন্ট কত আই টু ক্লকওয়াইজ, তাহলে প্লাস আই টু ইন্টু আর টু হয়ে গেল। এবার যে আই টুটা বের করেছো, সেইটা আই টুটা এখানে বসিয়ে দাও, তাহলে এই আই টুটা এখানে আর এখানে এই দু জায়গায় আই টু বসিয়ে দাও, তাহলে কী পড়ে রইবে, অনলি আই ওয়ান, অনলি আই ওয়ান বেরিয়ে যাবে। সেই আই ওয়ানটা কী করবে, আবার সে এক জায়গায়, এখানে বিন্দু এ, এখানে বিন্দু বি, দু প্রান্তে ভোল্টেজ বের করতে বলেছে, কারেন্ট এই দিক বরাবর, সেই কারেন্ট আই ওয়ান, আর সেই আই ওয়ানটা তুমি বের করে রেখেছো। সো ভিএ মাইনাস ভিবি ইজিক্যাল টু, আবার ভিবিতে আছো, কারেন্ট এই দিকে ধরেছো, সুতরাং এটা প্লাস এটা মাইনাস, তাহলে ভিবিতে ছিলে, প্লাস থেকে মাইনাস নামছো আই ওয়ান আর ওয়ান, দেন মাইনাস থেকে প্লাস উঠছো, প্লাস ই ওয়ান, দিয়ে তোমার বিভব ভিএ, ভিবিটাকে ওই পাশে নিয়ে চলে যাও, তাহলে ই ওয়ান মাইনাস আই ওয়ান আর ওয়ান, আই ওয়ান মান বসে দাও, রেজাল্ট সেম। এটাই হচ্ছে বলা যে একটা অঙ্ক দুটো তিনটে পদ্ধতিতে না করলে তো শেখা হবে না। কার্চফ লটা তো তোমাকে
কার্চোস লটা দিয়েছে একটা সার্কিটটাকে সহজ করার জন্য, মানে সহজ উপায়ে সলভ করার জন্য। এবার সেটা যদি কেউ ভাবে জটিল হয়ে যাচ্ছে আমার, তাহলে বুঝতে হবে যে না, তাহলে রুল ফলো করা হচ্ছে না। কারণ এই জায়গায় তুমি কে কার শ্রেণী, কে কার সমান্তরাল কিছু বোঝা যাবে না। ওই জন্য তুমি সিম্পল রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট বের করে দিয়ে যদি সলভ করতে যাও, তাহলে কোনো দিনই মিলবে না। ওই জন্য তোমাকে কার্চোস ল ইউজ করতে হবে, কিন্তু রুল প্রপারলি ফলো করতে হবে। একটাকে মাইনাস ধরে নিলাম, একটাকে প্লাস ধরে নিলাম, তাহলে তো হবে না। 3টে রুল। নাম্বার 1, সামেশন অফ ডেল্টা ভি ইকুয়াল টু 0, সব ক্ষেত্রে এইটা কাজে লাগবে। এইটারই দুটো সাব রুল, একটা হচ্ছে সামেশন অফ ভি সমান সামেশন অফ আইআর, সেই জায়গায় কেসিএল ইউজ করতে হবে তোমাকে। আর এক জায়গায় তোমাকে কী করতে হবে, এই লুপ অ্যানালিসিস, সব I1, এটা I1, এটা I2, দেন যেটা বলেছিলাম যে রুল 3টে শিখিয়ে দিয়েছিলাম, দ্যাটস অল গোস টু 0। এই হচ্ছে রুল, উদ্দেশ্য ডেল্টা ভি সমান 0। এই হচ্ছে ব্যাপার। অঙ্ক করতে করতে আসবে, অ্যাভয়েড করলে হবে না, সময় দিতে হবে। রাত্রি 1:30, 2, 3টে পর্যন্ত অঙ্ক করতে হবে বসে, অত ঘুমোলে চলবে না। কারণ 12 কিন্তু 10 নয়, এটা মনে রাখতে হবে। আর 11-এ তো যা অবস্থা, তাতে 11-এর ঘাটতিটাও মেটাতে হবে। বেশ, তো আমাদের পোটেনশিওমিটারের কিছু প্রবলেম। তো একটা প্রবলেম দেখছি বইয়ে দেওয়া আছে, প্রচুর প্রবলেম দেওয়া আছে পোটেনশিওমিটারের। তো পোটেনশিওমিটার থেকে আমরা কী কী শিখেছি অ্যাকচুয়ালি, এটা একটা পোটেনশিওমিটার এরকম আছে এখানে, বা যেটা অরিজিনাল ছবি সেটাই আমি দেখাই। এটা একটা পোটেনশিওমিটার, এটা এরকম তার দেওয়া থাকে, এরকম এরকম, আমি তারগুলো নাম দিয়ে দিচ্ছি। এটা 1 নম্বর তার, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এরকম করে চলছে। তো এরকম 5 নম্বর হতে 5টা তারও থাকে এরকম, এইখানে শেষ। এটা বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এরকম। আর এইখানে একটা মিটার স্কেল থাকে, এই জায়গায় মিটার স্কেল তো 1, 2, 3, 4, 50 চলছে 100 সেন্টিমিটার, এটা 0, এটা 50 দিয়ে কী করা হয়, এ থেকে বি এর মধ্যে একটা ব্যাটারি কানেকশন করা হয় এরকম, এতে প্লাস, এরকম এরকম একটা রিওস্টেট থাকে এই জায়গায়, দেন বিতে কানেকশান করা থাকে। এই হচ্ছে কেস। আর কি থাকে, এই এর সাথেই একটা আননোন সেল, যেটার এইটা যদি প্লাসটা যদি এর সাথে কানেক্ট থাকে, তাহলে ওই ব্যাটারিরও প্লাসটা এর সাথে কানেক্ট করতে হবে। দেন একটা E1 তুমি বসালে, একটা কিছু একটা ব্যাটারি, তার একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, দিয়ে সেটাকে একটা গ্যালভানোমিটারের থ্রু দিয়ে একটা জকি দিয়ে তুমি যে কোনো জায়গায় টাচ করাবে এখানে। তো যদি এই সার্কিটে কোনো কারেন্ট না থাকে কোনোভাবে, তার মানে তুমি এই নিষ্পন্দ অবস্থা সরিয়ে দূর জায়গায় তুমি সার্কিট এমন ব্যালেন্স করেছো যাতে করে এইদিকে কোনো কারেন্ট নেই। তার মানে কারেন্ট কোন দিকে যাচ্ছে, এইটা ব্যাটারি প্লাস, তো এখান থেকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, দিয়ে মিটার বেরিয়ে যাচ্ছে, পোটেনশিওমিটারে তার দিয়ে এরকম করে যাচ্ছে, এরকম করে গিয়ে নেগেটিভে গিয়ে শেষ হচ্ছে এরকম। তো এইদিকে কোনো কারেন্ট না যাবার কারণ কি, কারণ এই জায়গায় যা ভোল্টেজ, এই জায়গায় যা ভোল্টেজ সেম ভোল্টেজের, মানে এই যে মিটার ব্রিজের যেটুকু অংশ, সেইটুকু অংশের, পোটেনশিওমিটারের যেটুকু অংশ, সেইটুকু অংশের যা ভোল্টেজ, এইটুকু অংশেরও সেম ভোল্টেজ। সুতরাং এই দিক বরাবর কোনো ভোল্টেজ ডিফারেন্স নেই বলে কোনো কারেন্ট যায়নি, তাই না? এটা তো আমি আগের দিন বারবার বলেছিলাম যে এটা একটা কিছু একটা তোমার 5 ভোল্ট ব্যাটারি আছে, তো তুমি যদি এটাকে আর একটা 5 ভোল্ট ব্যাটারির সাহায্যে উল্টো করে কানেক্ট করে দাও এরকম করে, তাহলে কোনো কারেন্ট নিশ্চয়ই এইদিকে যাবে না, কিন্তু ওই দিকে যেতে পারে। ওইদিকে যদি কোনো সার্কিট থাকে তাহলে কারেন্ট যাবে, কিন্তু এইদিকে কোনো কারেন্ট যাবে না, কারণ এও 5 ভোল্ট, এও 5 ভোল্ট ব্যালেন্স করে দিয়েছে। তার মানে এই বিন্দুটা হচ্ছে এ, আর এই বিন্দুটা হচ্ছে যে জকির বিন্দু জে। তো এই দুটোর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স VA সেইটাই হচ্ছে এই বহিস্থ যে ভোল্টেজটা E1 সেটার সাথে সমান, এবং পুরো E1টাই পাবো, কারণ এই যে রেজিস্ট্যান্সটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, এর মধ্যে কোনো কারেন্ট নেই। সুতরাং এই দুপ্রান্তে ভি নয়, E1টাই পাবো, এখানে 0 ড্রপ E1। আর এই VA কী করে বের করেছিলাম, যদি নিষ্পন্দ অবস্থা দৈর্ঘ্য বলেছিলাম L, তাহলে সেটা L/L, অ্যান্ড যেটা অ্যাকচুয়ালি I ইন্টু আর, I মানে কি, এই যে কারেন্ট, এইটা এখান থেকে I কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তো I কারেন্ট এইদিকে গিয়ে এইদিকে চলে গেছে, এইদিকে নিচে নামেনি, এইদিকে গিয়ে মিটার ব্রিজ হয়ে গিয়ে এবার এইখান থেকে এইটুকু একটা রোধ আছে, এইখান থেকে এইটুকু একটা রেজিস্ট্যান্স আছে, কারণ এইখান থেকে এইটুকু একটা ওয়্যার আছে, ওয়্যারের রেজিস্ট্যান্স আছে, সেটাকে আমি বলছি ছোটো হাতের R। তাহলে VA কত, কারেন্ট তো I, আর রেজিস্ট্যান্স হচ্ছে R, তো কারেন্ট ইন্টু R এটা। এবার কারেন্টের মান কত, কারেন্টের মান দেখতে পাচ্ছি শুধুমাত্র এই যে ব্যাটারিটা E0, এই কারেন্ট দিচ্ছি, দেখা যাচ্ছে E0 কারেন্ট দিচ্ছে। তাহলে E0 আর এই যে পোটেনশিওমিটার একটা রেজিস্ট্যান্স আছে, সেটাকে আমি বলছি সাপোজ কী নাম দেবো, সেটাকে আমি ক্যাপিটাল R। আর এখানে একটা রিওস্ট্যাট আছে, তার একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, সেটাকে আমি বলছি R0। তাহলে কারেন্ট কত, E0/R প্লাস R0 ইন্টু R। এবার আরটা কী করে বার করবো, আরটা বের করতে গেলে পোটেনশিওমিটারে তার সুষম, তো সেই রুল ইউজ করেছিলাম আমরা, যে L দৈর্ঘ্যের রোধ হচ্ছে R,
টোটাল লেন্থ যেটা সেটা আর একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে R/L। তাহলে আমাদের যে নিষ্পন্দ দৈর্ঘ্য L সেইটুকু রোধ কত, R/L ইন্টু স্মল এল। তো সেটা যদি বসাই এই জায়গায় ছোটো হাতের আরের জায়গায়, তাহলে সেটা বেরোবে E0/R প্লাস R0 ইন্টু R/L ইন্টু এল। এইটা হচ্ছে সেই ভিএজে। এবার আমরা ফার্স্ট দিন যেটা করেছিলাম তাতে এই যে রিওস্টারে এই যে R0-র মানটা ছিল না, সেটা আমরা রিওস্টার নেই এরকম ধরে ক্যালকুলেশন করা হয়েছিল। তো যদি R0 থাকে তাহলে এইটা। এবার এইরকমই একটা প্রবলেম দিয়েছে, তুমি যে কোনো জায়গায় ফর্মুলা ইউজ করতে পারো পোটেনশিওমিটারের অঙ্ক করার ক্ষেত্রে। তো এই একটা ফর্মুলা, এটা হচ্ছে ভিএজে। নেক্সট যেটা ফর্মুলা ইউজ করেছিলাম আমরা, সেটা দেখেছিলাম যে এর এখানে যদি একটা শান্ট রেজিস্টার লাগিয়ে দিই আমরা, এটা একটা কিছু রেজিস্টার লাগিয়ে দিই, আর তাহলে আমরা দেখেছিলাম যে এই যে ব্যাটারিটা এই দিক বরাবর কোনো কারেন্ট নেই, গ্যালভানোমিটার নিষ্পন্দ, কোনো অসুবিধা নেই, কিন্তু এই ব্যাটারিটার জন্য এই সার্কিটে একটা কারেন্ট থাকবে, এই সার্কিটে একটা এরকম কারেন্ট পাবো আমরা এই দিক বরাবর। কিন্তু এখানে যা ভোল্টেজ, এই দুটো বিন্দুর যা ভোল্টেজ, এই দুটো বিন্দুর মধ্যে যা ভোল্টেজ সেইটা ভিএজের সাথে সমান। সুতরাং এই সার্কিটে এখানে কোনো কারেন্ট নেই, এখানে কোনো কারেন্ট নেই, কিন্তু এইটুকু জায়গার মধ্যে কারেন্ট আছে, কারণ এই ব্যাটারি একে জিরো করবে কে, এইটুকু সার্কিটেতে জিরো করার কেউ নেই। তার মানে এই দু প্রান্তে ভোল্টেজটা এবার আর নয় বা E1 নয়, এই দু প্রান্তে ভোল্টেজটা আবার ভি। সেটা কত, সেটা E1 মাইনাস এই যে কারেন্ট I ইন্টু ইন্টারনাল রেজিস্ট্যান্স, যদি এটাকে বলি যদি R1 বলি, তাহলে ইন্টু R1। এটা এই যে দু প্রান্তে ভোল্টেজ সেটা এখন E1 নয়, কারণ এখানে কারেন্ট আছে এবার। তাহলে যেমন ভোল্টেজের ড্রপ যেমন হয় দু প্রান্তে বিভব প্রভেদের যা মান হয় E1 মাইনাস I1 R1 E1, তো এইটা এই যে ভি, এই ভিটা এবার ভিএজের সাথে সমান। তাহলে এইবার যে ভিএজে সেটা হচ্ছে ভি এর সাথে সমান, আর ভি এর মান হচ্ছে E1 মাইনাস IR1, তাহলে E1 মাইনাস IR1। আর আই এর মান কত, আয়ের মান হচ্ছে এই যে এটা অন্য কিছু আর ধরতে পারো, বেশ আর ঠিক আছে। তো এটা E1 বাই R প্লাস R1, তার মানে এটা E1 থাকলো মাইনাস E1 বাই R ছোটো হাতের R প্লাস R1 অ্যান্ড R1 এরকম। এটা লসও করো, যদি লসও করি তাহলে কী বেরোবে, একটা E1 R1, এখানে E1 R1 সেটা কেটে যাবে, তাহলে পড়ে রইবে E1 R বাই R প্লাস R1, এরকম পড়ে রইবে এরকম। তাহলে এবার এইটার সাথে ভিএজে সমান, তাহলে ভিএজে তুমি একটু বের করে রেখেছো, ভিএজে এইটার সাথে এইটা যদি সমান করো, তাহলে অভ্যন্তরীণ যে রোধ তার একটা ফর্মুলা বেরিয়েছিল আমাদের, যে শান্ট খোলা অবস্থাতে, মানে এখানে যে চাবি এখানে একটা চাবি ছিল এই জায়গায়, সেই চাবিটাকে কখনো অন করব কখনো অফ করব, যখন অফ করব তখন তো আগের মতনই কেস, এরকম কেস, তখন এইটা রেজাল্ট, তার এইদিকে কোনো কারেন্ট নেই, সেই সেম কেস E1 সমান এইটা, এই ফর্মুলা সেম। কিন্তু যখন চাবিটা অন করে দেবো তখন কিন্তু দু প্রান্তে আর E1 পাবো না, তখন ভি পাবো, অ্যান্ড দেন সেই ভিটা হচ্ছে তোমার এইটা, এই যে এইটা সমান ভিএজে, এইটা সমান তোমার ভিএজে। আর ভিএজে কত, এইটা E0 বাই R প্লাস R0 ইন্টু R/L ইন্টু এল, এইটা হচ্ছে ভিএজেটা। এই দুটোকে ব্যালেন্স করেছো তুমি। এইবার তুমি এখানে R1টা বের করে নাও, ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করে নাও। তো এটা জাস্ট ক্যালকুলেশন করে একটু যোগ বিয়োগ করে যা তোমাকে ডেটা দেবে সেসব করে বেরোবে। তো এর একটা ডাইরেক্ট ফর্মুলা আছে যেটা আমরা আগের দিন ডেরিভেশন করেছিলাম, সেটাও তুমি ইউজ করতে পারো। অভ্যন্তরীণ রোধের যেটা মান হয়, মানে ও শান্ট রেজিস্ট্যান্সের, তাই তো না, অভ্যন্তরীণ কোনটা, অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সটা, হ্যাঁ ঠিক, ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা বের করেছিলাম তার মান হচ্ছে L1/L, দেখিনি একবার কত আছে, L1/L2 মাইনাস 1 ইন্টু R, L1/L2 মাইনাস 1 ইন্টু R। তার মানে কি, তার মানে একবার শান্ট এই চাবিটাকে অফ করে দিয়ে গ্যালভানোমিটার কোন জায়গায় নিষ্পন্দ হয়েছে সেই লেন্সটা মেপে নাও, সেটা L1, তারপরে চাবিটা গুঁজে দাও, দিয়ে আবার নিষ্পন্দ অবস্থা বের করো, সেই লেন্সটা L2, দেন অনুপাত করে বাদ দিয়ে দাও, আর R যেটা সেটা তোমার এই পোটেনশিওমিটারের যে রেজিস্ট্যান্স সেটা দিয়ে গুণ করে দাও, তো সেটা তুমি বেরিয়ে যাবে। এবার প্রবলেম অনুযায়ী তোমাকে করতে হবে, এখানে পোটেনশিওমিটার রেজিস্ট্যান্স আছে, বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে বিভিন্ন রকম, মানে কোনখান থেকে রেডিয়েশনে বেরোচ্ছে সেটা না বুঝলে কিন্তু অঙ্ক হবে না। তো যাই হোক, তো এরকম একটা অঙ্ক আমি দিচ্ছি, বইয়ে দেওয়া আছে, বলেছে কোশ্চেন নাম্বার, দেখি কয়ের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 অ্যান্ড ছায়া প্রকাশনী, কোশ্চেন নাম্বার 8 বলেছে একটা মিটার ব্রিজ, এরকম, মিটার ব্রিজ নয়, এটা 0.02 ভোল্ট একটা গ্যালভানোমিটার এরকম কানেকশান করা আছে, দিয়ে এটা পোটেনশিওমিটার তার
এরকম 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 করে তার দেওয়া আছে। তারপরে কি বলেছে, এটা এ বিন্দু, আর এটা একটা 2 ভোল্ট ব্যাটারি, আর একটা অভ্যন্তরীণ এর একটা রেজিস্ট্যান্স আছে বা রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স যেটা, সেটা আর শ্রেণী সমবায় রেজিস্ট্যান্স যা বলেছে এটি আর ও মান নির্ণয় করো ব্যাস। আর এটা বি বিন্দু এরকম দেওয়া আছে। আর এইটা জকিটা কোথাও একটা বিন্দুতে এইভাবে টাচ করা আছে, সেই বিন্দুটার নাম সি। আর কিছু ডেটা দিয়েছে না, দেয়নি। প্রশ্ন তো বলেছে এবি পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, তার মানে ডেটা লিখে ফেলো নিচে। 100 সেন্টিমিটার, দ্যাট ইজ ক্যাপিটাল এল, যেটা তুমি বলো। রোধ 10 ওহম, তার মানে পোটেনশিওমিটারের যেটা রেজিস্ট্যান্স সেটাকে তুমি কি বলবে, আর এবি, বেশ আর এবি বা আর এ জিরো যা বলবে, সেটা হচ্ছে 10 ওহম। পোটেনশিওমিটারের পুরো এ টু বি বিন্দু রোধ হচ্ছে 10 ওহম। বলেছে এসি সমান 40 সেন্টিমিটার, তার মানে এসি মানে এইটুকু জাস্ট 40 সেন্টিমিটার, মানে এটা তোমার এল সমান 40 সেন্টিমিটার। কারণ জকি ঠেকিয়েছো, তাহলে কোন জায়গায় নিষ্পন্দ হয়েছে, এই বিন্দু থেকে 40। ছবিটা মনে করছো তো, এরকম ছবি ছিল এরকম, এটা সেই এ বিন্দু আর এখানে জকি ঠেকিয়েছো, এই দৈর্ঘ্যটা হচ্ছে 40, এটা হচ্ছে তোমার এল। দিয়ে বলেছে গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ হয় না, তাহলে আর রোধটির মান নির্ণয় করো। গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ নেই, তাহলে এই সার্কিটে কোনো কারেন্ট নেই, তাহলে সার্কিটের কারেন্ট কেমন, এইদিকে প্লাস থেকে বেরিয়েছে, দিয়ে এই পোটেনশিওমিটার হয়ে নেগেটিভ দিকে ঢুকেছে, এইটা হচ্ছে কারেন্ট। এই কারেন্টের মানটা হচ্ছে আই ধরে নাও। এইদিকে কোনো কারেন্ট নেই, গ্যালভানোমিটারে কোনো কারেন্ট নেই, তাহলে এইদিকে কেন কারেন্ট নেই, কারণ এখানে একটা ভোল্টেজ আছে যার প্লাস পোলারিটি এইটা, আর এখানে একটা ভোল্টেজ আছে যার প্লাস পোলারিটি এইটা। তো এই দুটো যা এই ভিএসি যা ভোল্টেজ ড্রপ, সেটাই ওই দু প্রান্তের ভোল্টেজ ড্রপ 0.02। এখানে যা ভোল্টেজ ড্রপ 0.02, মানে সার্কিটটা কেমন এরকম, এটা 0.02, আর এখানেও এরকম 0.02, এই অংশটা এরকম। তাই এটা যদি 0.02 হয়, ওটা যদি 0.02 হয়, তাহলে এইদিকে যা কারেন্ট পাঠাবে ওই দিকে সেম কারেন্ট পাঠাবে, তো ক্যান্সেল করে দিয়ে এখানে গ্যালভানোমিটার লাগিয়ে দাও, তো সে গ্যালভানোমিটার বলে 0, আমার মধ্যে কোনো কারেন্ট বেরোচ্ছে না। তো না বেরোনোর কারণ এটাই, এটা 0.02 আর এর দুপ্রান্তেও 0.02 আছে এই দিক বরাবর, এবং পোলারিটি উল্টো। এটা যদি আবার উল্টো হতো, উল্টো করে তুমি লাগাতে, তাহলে আর কোনো দিনই নিষ্পন্দ অবস্থা খুঁজে পেতে না। এটা যদি এরকম করে তুমি লাগিয়ে ফেলতে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে কী হতো, তাহলে এও কারেন্ট দিচ্ছে ওইদিকে, ও কারেন্ট দিচ্ছে এইদিকে, তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ কখনোই 0 হবে না, তুমি যতই জকি সরিয়ে যাও সেম হবে। কিন্তু পোলারিটি যদি ঠিকঠাক লাগাও, এটা প্লাস এটা মাইনাস যদি লাগাও, তাহলে এর প্রবাহ একটা সময় 0 হয়ে যাবে গ্যালভানোমিটার। তো এই দুপ্রান্তে ভোল্টেজ সেম, দ্যাটস ওয়াই। তার মানে কি, তার মানে ভিএসি যেটা, ভিএসি এইটাই হচ্ছে 0.02, যেটা তোমার আগের প্রশ্নতে যেটা ব্যাটারি ছিল, যেটা E1 ছিল যেটা। এবার ভিএসি কত, ভিএসি মানে এইটুকুর মধ্যে ভোল্টেজ ড্রপ, সেটা কত, এইটুকুর মধ্যে কারেন্ট ইন্টু এইটুকু রেজিস্ট্যান্স, তো এইটাকে রেজিস্ট্যান্সটাকে আমি বলছি আর কারেন্টটাকে আই ধরে নিয়েছি, তাহলে এটা আই ইন্টু আর সমান 0.02 এরকম। এবার আই কত, এই সার্কিটে শুধু কারেন্ট আছে, তাহলে আই হচ্ছে একটা ব্যাটারি আছে 2 ভোল্ট, আর রেজিস্ট্যান্স আছে কটা, একটা ক্যাপিটাল আর এই পুরোটা রেজিস্ট্যান্স বলেছে 10 ওহম। তাহলে অর 2/10 প্লাস আর, এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, আর প্লাস 10, আর ভোল্টেজ হচ্ছে 2, তো ডিভাইড করে দাও, কারেন্ট পেয়ে যাবে। অ্যান্ড ছোটো হাতের আর সেটা কত, সেটা পোটেনশিওমিটারের দৈর্ঘ্য লাগবে তোমার, কারণ 10 সেমি যে দৈর্ঘ্যটা তুমি পেয়েছো, কত টোটাল যেটা 10 ওহম, আর এইটুকু দৈর্ঘ্য কত, সেটা বলছে 40, টোটাল দৈর্ঘ্য কত 100। তাহলে ছোটো হাতের আর সেটা তুমি ফর্মুলাতে একটু প্রথমেই জেনে নিয়েছো, সেটা স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু 10, মানে ক্যাপিটাল এল দৈর্ঘ্যের রোধ 10 ওহম, প্রশ্নতে দিয়ে দিয়েছে ক্যাপিটাল মানে 100 সেমিতে দৈর্ঘ্য, ওটা 10, 100 সেমি দৈর্ঘ্যের রোধ 10, 1 সেমিতে কত, আর 40 সেমিতে কত, তার মানে 40/100 ইন্টু 10, তো এটা যদি বসাও, এটা 40/100 ইন্টু 10 ইকুয়াল টু 0.02। এবার এটা খুব সহজেই ক্যালকুলেশন করা যাবে, এটা তো কীভাবে, এটা 0.02 আছে, তো 0.02কে তুমি বলতে পারো 2/100 এরকম, তাহলে এটা 100 কেটে দাও দুদিকে, এদিকে 2 এদিকে 2 কেটে দাও, তাহলে এদিকে আর প্লাস 10 ইকুয়াল টু 400, অর 10 প্লাস আর ইকুয়াল টু 400, তাহলে আর কত 390 ওহম, এটা হচ্ছে অ্যান্সার, বেরিয়ে গেল। তাহলে কী করে করলাম আমরা, গ্যালভানোমিটারের প্রবাহ নেই, তাহলে এইটা যা ভোল্টেজ, এই দু প্রান্তের ভোল্টেজ সেম, শুধু এই দু প্রান্তের ভোল্টেজটা বের করে নিয়েছি। কী করে বের করলাম, এই কারেন্ট কত আর রোধ কত, কারেন্ট হচ্ছে ব্যাটারি বাই মোট রোধ, আর এইটুকু রেজিস্ট্যান্স কত, সেটা পোটেনশিওমিটারের থিওরি থেকে বের করে নিলাম,
যে টোটাল দৈর্ঘ্যে রোধ এত, তাহলে 40 সেমি দৈর্ঘ্যে রোধ কত বের করে দিলাম, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স মানে ভোল্টেজ ড্রপ ইকুয়েট করে দিলাম, 8টা বেরিয়ে গেল। নেক্সট অঙ্ক যেটা বলেছে 7এর অঙ্ক, এটা 8এর অঙ্ক, 7এর অঙ্কটাও বলে দিচ্ছি। এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে, পরে দিয়ে খাতায় লিখে রাখবে অঙ্কগুলো। দেখি কারো কিছু বলা আছে কিনা। এমন ইকুয়েশন বেরিয়েছে যে আমি নিজেই বুঝতে পারছিলাম না কি করলাম আর কি করব। লেফট সাইডটা পুরো দেখা যাচ্ছে না, আচ্ছা বেশ, লেফট সাইডটা ঘুরিয়ে দিচ্ছি আমি একটু। আর কি বলছে দেখি এখানে, ছবির জায়গাটা আরেকবার বলে দিন, এই ছবির জায়গাটা আরেকবার বলে দিন। কোন ছবির জায়গাটা? এইটা মুশকিল, কোন ছবি জায়গাটা তো মুছে ফেলেছি। কি বলছে স্যার, আমরা একটা অঙ্ক আছে প্রবলেম সেট 1-এর 4-এরটা, ও 4-এরটা মানে সেই লেংদি প্রবলেমটা নাকি? ও না, ওটা তো 5-এরটা। ও 4-এরটা সিম্পল অঙ্ক, ফোল্ডিং সিমেট্রি। ছায়া হর্সের 2 নম্বরটা বলে দেবেন একটু। আচ্ছা বেশ, আমার এই ইকুয়েশনগুলো সলভ করতে গিয়ে ভুলে গেছি। বেশ, এটাতে দেখলাম। আচ্ছা বেশ, দেখছি কি বলা আছে। ঠিক আছে, আমি এইটুকু অংশ লিখবো না, এইটুকু অংশ বাদ দিয়ে দিচ্ছি আমি। নিচেটা দেখা যাচ্ছে তো? বেশ ঠিক আছে, দেখি কি আছে অঙ্ক। ছায়া হর্স 2। বেশ, আমি অঙ্কটা বলে দিতে পারি, কিন্তু সলভ করতে আমার সময় লাগবে, ওই জন্য সেটা ভেরি লেংদি প্রবলেম। আমি অঙ্কটা বলে দিচ্ছি, কিন্তু সলভ তোমাকে করতে হবে কিন্তু। দেখি কি বলেছে। কারণ আমি যদি সলভ করতে লাগি একটা একটা করে অঙ্ক, তাহলে আর কোনো অঙ্ক করানো যাবে না। অপনয়ন পদ্ধতিতে সলভ নিজেরা করবে, আমি অঙ্কটা বলে দিচ্ছি। এটা 3 ওহম, এটা 7 ওহম, এটা 15 ওহম, এটা 30 ওহম, তারপরে 9 আর 10, এটা 9 ওহম আর এটা 10 ওহম, তারপরে কি বলেছে 27, এটা 27, অ্যান্ড ও বাবা, এটাতে রেজিস্ট্যান্স দেয়নি মনে হচ্ছে নাকি? ও এটাতে ইনকমপ্লিট অঙ্ক, এটাতে ইনকমপ্লিট অঙ্ক, রেজিস্ট্যান্স দেওয়া নেই। বলেছে প্রদত্ত বর্তনীর প্রতিটি রোধের মান ওহম এককে দেওয়া আছে, ভোল্টমিটার রেজিস্ট্যান্স। এটা অঙ্কটা করা যাবে না রে, ভোল্টমিটারের পার্ট কত, অঙ্কটা করা যাবে না, এখানে রেজিস্ট্যান্স দেয়নি। এটা যদি আমাকে আগে বলতিস তাহলে আমি এটা কারেকশান দেখে নিতাম, ওটা যে কারেকশান পাঠাই তাতে ওটা অঙ্কটা আগে বলে দিত। তো আদারওয়াইজ তোমাকে করা যাবে না, এবং আমি আরবিটারি ধরে করে দিতে পারি, কিছু একটা ধরে করে দেবো কি, তাহলে হবে। এরকম সার্কিট দেওয়া আছে 24, আর এটা এভাবে কানেকশান করা আছে 24। এখানে একটা ভোল্টমিটার দেওয়া আছে, আর ভোল্টমিটারে নিজের একটা রোধ আছে, সেটা হচ্ছে 90 ওহম। দিয়ে প্রশ্নতে বলেছে যে ভোল্টমিটারের পার্ট কত। তাহলে ভোল্টমিটারের পার্ট কত যদি বের করতে হয়, তাহলে এই জায়গায় তোমাকে কারেন্ট বের করতে হবে এখানে, আর এই জায়গায় যদি কারেন্ট বের করতে হয় তাহলে তোমার কারচুস ল ইউজ করতে হবে। আর ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কিছু একটা, ওরা কারেন্টগুলো দিয়েছে, যেটা I1 ওরাই দিয়ে দিয়েছে, এটা I1, এটা I2, এটা I3, এটা I4, এরকম দিয়েছে। তো এই হচ্ছে কেস। এবার রেজিস্ট্যান্সের মানগুলো যদি না দেয়, তাহলে তো কারচুস ল আমি ইউজ করতে পারবো না, সুতরাং আমি I3 বের করতে পারবো না, প্যারামিটার আননোন হয়ে যাবে সেই জায়গায়। তো যদি এখানে I1 বের করতে বলে, মানে এই সার্কিটে কারচুস ল, তাহলে কী হবে? ওরা দিয়ে দিয়েছে মেশ অ্যানালিসিস, তাহলে যেদিকে ব্যাটারি কারেন্ট দিচ্ছে তুমি তার দিকেই ধরেছো, বা সামেশন অফ ডেল্টা ভি সমান 0, এখানে মাইনাস থেকে প্লাস উঠবে, প্লাস থেকে মাইনাস নামবে, তাতে একটু বুদ্ধি বেড়ে গেলে নিজেরাই পারবে। যাই হোক, আমি যেটা সহজ নিয়ম সেটাই বলছি। এদিকে কারেন্ট, ব্যাটারি ওইদিকেই কারেন্ট দিচ্ছে, সুতরাং প্লাস 24। সমস্ত রেজিস্ট্যান্সের ড্রপ নেগেটিভ, তাহলে 27 আর 15, তার মানে 37, আর ওইদিকে 42, তাহলে -42 I1 নেগেটিভ। কমন রেজিস্ট্যান্স দুটো, এইটা আর এইটা, তাহলে 15 I2 প্লাস হয়ে যাবে 15 I2 প্লাস, অ্যান্ড এটাও 27 I3 = 0 হয়ে গেল। এটা 1 নম্বর লুপের। 2 নম্বর লুপে কী হবে সাজিয়ে নেবে নিজের মতো করে, কী কী আননোন প্যারামিটার, I1, I2, I3,
এইরকম অঙ্ক দিলে তোমাকে ডিটারমিনেট ইউজ করলেও করতে পারো তুমি ডিটারমিনেট। তো সেটা সবকে এরকম পরীক্ষা দেবে নাকি এইচএসে? কোনো দিন দেবে না, এত লেংদি প্রবলেম এইচএসে দেয় না। এটা কী হবে, এটা কোনো ব্যাটারি নেই, তাহলে নো প্রবলেম, সমস্ত রেজিস্ট্যান্সের ড্রপ নেগেটিভ, তাহলে এটা 30 50 মানে 45 আর 10 দুটো মিলিয়ে 10, তাহলে 55, তাহলে মাইনাস 55 I2, কমন রেজিস্ট্যান্সকে 30, তাহলে প্লাস 30 I3 সমান 0। এই তো I1 নেই, তাহলে এই তো I1 নেই, তাহলে এখান থেকে একটা I2টা বের করে নাও, এখান থেকে ফাইন্ড I2 বা I3, ফাইন্ড I3 দেন পুট হেয়ার, এখান থেকে I3 বের করে দিয়ে এখানে পুট করে দাও, তাহলে এখানে I1 I2 হয়ে গেল, একটা প্যারামিটার কমে গেল। বেশ, এই ইকুয়েশনে দেখো কী হবে, 30 40 49 অ্যান্ড 49, তার মানে 30 যদি বলি এটা, তাহলে 59 69 79, দেন 3 বাদ দিয়ে দাও, তার মানে কত 76 নাকি, 57, হ্যাঁ, তাহলে 76 I3 মাইনাস সমস্ত রেজিস্ট্যান্স ড্রপ নেগেটিভ, কোনো ব্যাটারি নেই, কমন রেজিস্ট্যান্সকে 1 2 3, তাহলে প্লাস 30 I2 প্লাস 30 I1 না I2, এটা I2 প্লাস এটা কত 27 I1 প্লাস 27 I1, এটা কত প্লাস 10 I4, বাবা প্রচুর প্যারামিটার আসছে, ইকুয়াল টু 0। এবার এখান থেকে I3 আছে একটা, তাহলে তুমি এই I3টা এই জায়গাতেও বসাতে পারো এখানে, তাহলে এই ইকুয়েশনটা হয়ে যাবে I1 আর I2 ওয়ালা ইকুয়েশন, আর I4 থাকবে দুটো। তো আরেকটা কাজ করতে পারো, এখানে যখন I3 বসে গেল তখন এইটা হয়ে গেল I1 আর I2, তাহলে এখানে একটা I2 সেটা ইন টার্মস অফ I1 বের করে নাও, দিয়ে সেই I2টাকেও তুমি এই জায়গায় বসাতে পারো, এই জায়গায় সেই I2টাকে, তাহলে এই ইকুয়েশনটা এটা I1 চলে আসবে, এটা I1 আর এটা I4, তাহলে এটা I1 অ্যান্ড I4 ওয়ালা ইকুয়েশন হয়ে যাবে। এইভাবে তোমাকে ছোটো করে করে করতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। আর যদি ছোটো না করো তাহলে তোমাকে ডিটারমিনেট পদ্ধতি ইউজ করতে হবে। আর এখানে তো রেজিস্ট্যান্সগুলো দেয়নি, সুতরাং সেটা বের করা যাবে না, এটা কোনোভাবেই বের করা যাবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে করলে কী হবে, এই রেজিস্ট্যান্সগুলো মান ধরে নেবে, কিছু একটা দিয়ে দ্যাটস ইকুয়াল টু 0, 4টে ফর্মুলা বেরোবে, সলভ করবে, ঠিক আছে। বেশ, আমি ওটা কারেকশন করে দেবো, যদি অঙ্কটা ডেটা ওটা দেয় কারেকশন করে দেবো। এটা কী বলছে, ওই চাবি কিটা, ও আচ্ছা আচ্ছা, চাবি কিটা বোঝাচ্ছে না, বেশ। এটা ছিল পোটেনশিওমিটারের সার্কিট আমার, এটা ছিল পোটেনশিওমিটারের সার্কিট, এটা ছিল আমাদের কিছু একটা রিওস্টার থাকলেও থাকতে পারে, থাকলেও মানে থাকে রিওস্টার এরকম, বেশ। আর ব্যাটারি আছে এরকম এরকম ব্যাটারি আছে। এবার এখানে একটা ব্যাটারি আছে, রেজিস্ট্যান্স আছে, এইটা একটা ব্যাটারি E1, একটা কিছু E1 বের করতে হবে, এটা E0, এখানে জকি এখানে। এবার কী হবে, এটা A বিন্দু, এটা C বিন্দু, এটা B বিন্দু। এবার গ্যালভানোমিটারের প্রবাহ 0, এখানে গ্যালভানোমিটার লাগানো আছে, প্রবাহ 0, IG সমান 0। তার মানে কী বললাম, VAJ সমান E1, এর একটা রেজিস্ট্যান্স আছে R, ইন্টারনাল রেজিস্ট্যান্স R। তো VAC যেটা, VAC বা AJ যেটা বলবো, VAC এটা সমান কী বললাম, E1। কেন পুরো E1টাই কেন, ব্যাটারির পরে তো একটা রোধ আছে, তাতে তো কিছু ড্রপ হয়ে যাওয়ার কথা এই জায়গায়, কিন্তু সেটা হবে না, কারণ কোনো কারেন্টই নেই। এখানে যদি E1 হয় তাহলে এটাও E1, ঠিক আছে, এবং এখানে E1, এখানে যা ভোল্টেজ, এখানে যা ভোল্টেজ, এই দুটো ভোল্টেজ ডিফারেন্স যেটা VAC, সেইটাই হচ্ছে এইটা E1, ঠিক আছে। তো এটা থাকলো, E1 এর মান তোমরা জানো, VAC এর মান তোমরা জানো, E1 সমান সাপোজ নিষ্পন্দ অবস্থায় L1 এ পেয়েছো, তাহলে এটা কী হবে, L1 বাই ক্যাপিটাল L ইন্টু E0, এটা থাকলো একটা কিছু, ইকুয়েশন নাম্বার 1। এবার এখানে একটা চাবি দিয়ে তোমাকে নেক্সট একটা বর্তনী দিয়েছে, এরকম শান্ট রেজিস্টার লাগানো আছে, একটা কিছু R, একটা চাবি। এবার চাবিটা তুমি অন করে দিয়েছো, লাগিয়ে দিয়েছো, চাবিটা কানেকশন করা আছে, তাহলে কী হবে, দিয়ে গ্যালভানোমিটার প্রবাহ আবার 0, তাহলে নিশ্চয়ই গ্যালভানোমিটার প্রবাহ সঙ্গে সঙ্গে এই যখন চাবিটা, যখন এটা তো চাবি অফ ছিল, কে অফ ছিল, মানে চাবির কোনো গল্প নেই এই জায়গায়, তাহলে এই সার্কিটে কোনো গল্পই নেই, সিম্পল আগের কেসের জন্য গ্যালভানোমিটার প্রবাহ 0 করেছো, I1 বের করে নিয়েছো, L1 বাই L E0 ইন্টু E1 এটা বের করে নিয়েছো। এইবার কী করবে, চাবিটাকে তুমি অন করেছো, তাহলে কী হবে, নিষ্পন্দ অবস্থা সরে যাবে, কারণ সার্কিট তুমি ডিস্টার্ব করেছো। তো কী ডিস্টার্ব হয়েছে এবার, কারণ যখনই এই সার্কিটে তুমি অন করে দিয়েছো তখন সার্কিটের চাবিটা ভুলে যেয়ে সার্কিটে এরকম দেখতে হয়ে গেছে, তার মানে এই সার্কিটের মধ্যে একটা কারেন্ট আছে, সেটা আমি বলছি I।
এই সার্কিটে তো একটা কারেন্ট ঘুরঘুর করছে, এই কারেন্টটা তো তুমি কিছুতেই জিরো করতে পারবে না, এটা তো থাকবে, এই ব্যাটারি সে ওই দিকে কারেন্ট পাঠাবে নিজের মতো করে। কিন্তু এখানে কারেন্ট নেই, কারণ যখনই কারেন্ট এখানে ডিস্টার্ব করছিল, তুমি গ্যালভানোমিটারটাকে সামান্য সরিয়ে দিয়ে এটাকে সামান্য নিচে বা ওপরে কিছু একটা এরকম করে কোথাও একটা রেখেছো, যে লেন্থটা হচ্ছে L2, এরকম কিছু একটা ডিস্টেন্স তুমি এটাকে সরিয়ে দিয়েছো, কারণ হঠাৎ করে সার্কিট চাবি অন করা ডিস্টার্ব হয়ে গেলে তুমি গ্যালভানোমিটার প্রবাহ আবার শূন্য করে দিয়েছো। তো গ্যালভানোমিটার প্রবাহ শূন্য হয়েছে তার মানে এই নয় যে এইখানে প্রবাহ শূন্য, এখানে তো গ্যালভানোমিটার নেই। এখানে তুমি যদি একটা অ্যামিটার রাখতে তাহলে দেখবে হ্যাঁ এখানে প্রবাহ আছে, কিছু একটা প্রবাহ আছে। তার মানে এইটার মধ্যে দিয়ে যখন প্রবাহ চলছে অথচ এখানে কোনো প্রবাহ নেই, তার মানে এই দুটো বিন্দুর যা ভোল্টেজ, বর্তমান যে ভোল্টেজ এই বিন্দু, এটা যদি বলি VA, এটা যদি বলি VB, তাহলে এখন VAC সমান VAB, এখন VAC সমান VAB, কারণ গ্যালভানোমিটারে কোনো প্রবাহ নেই, দুপ্রান্তে ভোল্টেজ জিরো। এবার VABটা কত? VABটা হচ্ছে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স IR, অথবা E1 মাইনাস IR1, মানে IR, এটা দুপ্রান্তে ভোল্টেজ এখান থেকে এখানে উঠবে। তাহলে ভিবিতে ছিলে মাইনাস থেকে প্লাস উঠছো, দিয়ে আবার প্লাস থেকে মাইনাস নামছো, তাহলে কত সেটা? E1 মাইনাস IR1 অথবা IR ডাইরেক্ট, এই বিন্দু মানেতে এই বিন্দু, আবার এই বিন্দু মানেতে এই বিন্দু, তাহলে কারেন্ট I, তাহলে দিস ইজ অলসো ইকুয়াল টু IR, এরকম। এবার তুমি আয়ের মানটা বসিয়ে দাও, আয়ের মানটা কত? E1 বাই R প্লাস R, তাহলে E1 বাই R প্লাস R ইন্টু R, এটা হচ্ছে VAC, এটা হচ্ছে নতুন VAC। এবার এই VAB যেটা, এই VAB এইটাই হচ্ছে VACর সাথে সমান, যেটা বললাম এইটার সাথে এইটা সমান। এইটা হয়েছে বলেই গ্যালভানোমিটারে তুমি প্রভাব পাওনি, কিন্তু সেইটা করার জন্য তোমাকে নিষ্পন্দাবস্থাটা সরাতে হলো, একটু চেঞ্জ করতে হলো। কারণ আগের কেসটাতে VAC সমান E1 ছিল, টোটাল E1 ছিল, এর মধ্যে কোনো কারেন্টই ছিল না। কিন্তু এইবার VAC সমান টোটাল E1 নয়, E1 থেকে একটুখানি কম। তাহলে এটা যদি একটু কম হয় তোমাকে এইটা একটু কম করতে হবে, তাহলে একটু কাঁটাটা তুলে দিলে ওপরে, তাহলে কমে গেল, লেংথ কমে গেল, তাহলে ভোল্টেজ কমে যাবে। তাহলে নতুন লেংথ যদি বলে L2, তাহলে সেটা কত? L2 বাই L ইন্টু E0, এইটা হচ্ছে VAC ফর্মুলা, L2 বাই L ইন্টু E0। এবার এই দুটোকে তুমি সমান করো, দিয়ে এই তিনটে ইকুয়েশন কাজে লাগাও। এটা ইকুয়েশন নাম্বার 1, এখানে এটা ইকুয়েশন নাম্বার 2, এটা ইকুয়েশন নাম্বার 3, এইভাবে তিনটে ইকুয়েশন সলভ করে আগের দিন করে দিয়েছিলাম। তো তোমার যেটা স্মল আর, এই স্মল আর অভ্যন্তরীণ রোধ যেটা মান, সেটা বেরোবে L1 বাই L2 মাইনাস 1 ইন্টু R, এটা বেরোবে। তো এই হচ্ছে অঙ্ক। ওই জন্য লিখে লিখে পড়তে হবে, খাতায় একদম পরিষ্কার করে প্রত্যেকটি স্টেপ লিখে লিখে বুঝে বুঝে পড়তে হবে। বইটা খুব থরলি পড়তে হবে, খুবই থরলি বই পড়তে হবে, তবেই বোঝা যাবে। কারণ পোটেনশিওমিটার তো অন্যান্য মানে সব থেকে ছেলেদের মধ্যে পোটেনশিওমিটারটা সব থেকে জটিল লাগে। তো সামনে থেকে পড়ালে এইটা একটা অসুবিধা, মানে একবার পড়ে দেওয়ার পরে আমি তো আর বলতে পারি না। এখানে কিন্তু এটা একটা বিরাট সুবিধা, যে ভিডিওটা 2-3বার দেখে জিনিসটাকে ক্লিয়ার করার একটা সুবিধা, যেটা প্রত্যেক বছর ছেলেদের ক্ষেত্রে আমি দেখেছি, স্যার পোটেনশিওমিটারে ভুলে গেছি, আর কোনো অঙ্কই পাচ্ছি না। আবার হয়তো কেউ কেউ বারবার প্র্যাকটিস করার জন্য মনে রাখে, আবার কেউ কেউ ভুলে যায়। তো এইগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করবে, যত প্র্যাকটিস করবে তত ক্লিয়ার হবে। বেশ, আর একটা প্রবলেম এখানেই দেখছি, প্রবলেম নাম্বার 7। এটা বলেছে যে E1 E2, এটাও ছাড়ার প্রবলেম 7, সেট ওয়ান বোধহয়, হ্যাঁ সেট 1 7 প্রবলেম। E1 E2 তড়িৎচালক বলে দুটি কোষকে যুক্ত করা হলো একটি ছবি অনুসারে। এরকম একটা ছবি আছে, এ, তারপরে একটা ব্যাটারি E1, তারপরে বি বিন্দু, তারপর আবার একটা ব্যাটারি, দিয়ে সি বিন্দু, এরকম দেওয়া আছে। এটা E1 আর এটা হচ্ছে E2, এরকম কেস। এবার প্রশ্ন বলেছে যে এ ও বি বিন্দুর মধ্যে পোটেনশিওমিটার যোগ করা হলে পোটেনশিওমিটার তারের 3 মিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল। তাহলে কোথায় কোথায় যোগ করেছে? এ ও বি, তার মানে এইটা, তার মানে একটা পোটেনশিওমিটার আছে এরকম এরকম দিয়ে পোটেনশিওমিটার এ আর বি এর মধ্যে যুক্ত করা আছে, তার মানে এইভাবে। এইটা হচ্ছে সেই পোটেনশিওমিটারটা। এবার এইখান থেকে এরকম সার্কিট দেওয়া আছে, এরকম আমাদের কি জানো ভিএসি, এই যে এই সার্কিটটা, এখান থেকে গ্যালভানোমিটার দেওয়া আছে, এইভাবে জকি দেওয়া আছে এরকম। আচ্ছা, এ আর বি বিন্দুর মধ্যে, এক মিনিট, কী বলেছে প্রশ্নটা? এ ও বি বিন্দুর মধ্যে একটি পোটেনশিওমিটার যোগ করা হলো এবং তারের 3 সেমি বিন্দু নিষ্পন্দ অবস্থা হলো, একই এ ও সি বিন্দুর মধ্যে যুক্ত করলে 1 সেমি দৈর্ঘ্য পাওয়া যাবে। বেশ, তো এটা পোটেনশিওমিটার এরকমভাবে আছে, এ ও বি বিন্দুর মধ্যে যুক্ত করা আছে। দিয়ে এরকম বি বিন্দুর সাথে যুক্ত করে এরকম গ্যালভানোমিটার দেওয়া আছে, দিয়ে বলেছে
এরকম ব্যাটারি কিছু একটা আছে, E0 এরকম কিছু একটা আছে। দিয়ে এখানে 3 মিটার দৈর্ঘ্যে নিস্পন্দ অবস্থা পাওয়া গিয়েছে, তাই তো? 3 মিটার দৈর্ঘ্যে নিস্পন্দ অবস্থা পেয়ে গেছে। বলছে এই একই বর্তনী থেকে এ আর সি এর মধ্যে যুক্ত করলে 1 মিটার দৈর্ঘ্যে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। তার মানে এইরকম যদি E1 থাকে, E2 থাকে, দিয়ে এই পোটেনশিওমিটার এরকম থাকে, দিয়ে পোটেনশিওমিটারটা এখানে যুক্ত করা হয়েছে সি বিন্দুতে, এটা বি, এটা সি, এখানে যুক্ত করা হয়েছে। তাহলে যে গ্যালভানোমিটার আছে সেটাকে থ্রু দিয়ে ঠেকাতে হয়েছে, দিয়ে সেটা 1 মিটার নিস্পন্দ অবস্থা পাওয়া গেছে এরকম। এটা ভোল্টেজ ব্যাটারি কিছু একটা আছে এরকম। দিয়ে বলেছে এটা E1, এটা E2, E1 E2, বলছে E1/E2 অনুপাত বের করো, E1/E2 অনুপাত বের করো। তাহলে এখানে কি, এখানে VAJ যেটা, এটা এ বিন্দু, এইটা এ, তার মানে এটা এ, আর এটা জকি জে বিন্দু, আর এটাও তাই, এটা এ, এটা জকি জে বিন্দু। তাহলে এখানে VAJ সমান VAB, কারণ এখানে কোনো কারেন্ট নেই, নিস্পন্দ অবস্থা। তাহলে বুঝতে পারছি এই দুটো এর কোনো ভূমিকাই নেই ওই সার্কিটে। তাহলে এই দু প্রান্তে যা ভোল্টেজ সেটা এই দু প্রান্তের ভোল্টেজ। তাহলে এখানে কী হবে, E1 সমান VAJ, আর VAJ কত, L1/L ইন্টু E0, L1/L ইন্টু A0, ফর্মুলা, জাস্ট ইউজ দ্য ফর্মুলা। আর এখানে কি VAJ সমান, এখানে আর শুধু E1 নয়, এখানে E1 প্লাস E2 দুটো আছে। তাহলে এই জায়গায় E1 প্লাস E2, আর দুটো ব্যাটারিকে তুমি একটা ব্যাটারি বলতে পারো, সেইটা সমান VAJ, দুটো ব্যাটারির যে ভোল্টেজ সেইটা সমান VAJ। তাহলে সেই VAJটা কত, নতুন L2/L ইন্টু E0। এবার L1 L2 তোমাকে প্রশ্নে বলে দিয়েছে, একটা বলেছে 3 মিটার আর একটা বলেছে 1 মিটার, দুটোকে ভাগ করে দাও, L1 L2 পেয়ে যাবে। তাহলে এটাকে E1 দিয়ে ভাগ করছি, E1 দিয়ে ভাগ করছি, আর এটাকে E1 দিয়ে ভাগ করছি। তাহলে কী হবে, L E0 এগুলো সে কেটে যাবে, তাহলে কী পড়ে রইবে, L2/L1 এরকম। E1 প্লাস E2 সমান সামথিং ছিল, সেটাকে E1 দিয়ে ভাগ করে দিলাম এটা। অর 1 প্লাস E2/E1 সমান L2/L1, L2 মানে কত, L2 মানে 1, আর L1 কত 3, তাহলে 1/3। তাহলে অর E2/E1 সমান 1/3 মাইনাস 1, তার মানে কত, মাইনাস 2/3, এরকম বেরোচ্ছে, তাই না? ঠিক করলাম তো, L2/L1, L2টা বলেছি 1, হ্যাঁ। তাহলে অর E2/E2 বের করতে বলেছে নাকি, না E1:E2, E1:E2 বের করতে বলেছে। তাহলে উল্টে দাও, তাহলে E1:E2 সমান 3:2। একটা মাইনাস এসছে, তা মাইনাস আসার একটা কারণ আছে, সেটা তুমি বাড়িতে ভাববে কেন এখানে মাইনাসটা এলো, -2/3। তো এখানে মডুলাস দিয়ে তুমি 3:2 বলতে পারো, অ্যান্সারটা দেওয়া আছে 3:2, তো কেন মাইনাসটা এলো বাড়িতে একটু ভেবে আমাকে বলবে সবাই। বেশ, নেক্সট একটা প্রবলেম বলে দিচ্ছি। প্রবলেম তো প্রচুর আছে, দেখি একটা প্রবলেম এখান থেকে বলি। বেশ, প্রবলেম বলেছে এটা, পোটেনশিওমিটারে তো প্রচুর প্রবলেম আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 81, 81 অ্যান্ড 82 দুটো প্রবলেম। বেশ, একটা মিটার ব্রিজের প্রবলেম করা একটা। প্রশ্ন বলেছে যে মিটার ব্রিজে PQRS 4টি রোধকে নিম্নলিখিতভাবে যুক্ত করে নিস্পন্দ অবস্থা পাওয়া গেল। কীভাবে, এক বাহুতে POQ শ্রেণীসজ্জায় ও অপর বাহুতে ROS শ্রেণীসজ্জায়। POQ ছবিটা দেয়নি এটা, তাহলে আমাকে ছবি ভেবে ভেবে আঁকতে হবে। বেশ, দেখি কি করেছে। এটা একটা অন্য বইয়ের অঙ্ক, ঠিক আছে। কোশ্চেন বলেছে মিটার ব্রিজের, এরকম মিটার ব্রিজ হয় এরকম, আর আমরা এইভাবে বলেছিলাম যে ছবিটাকে এইভাবে দেখাবো ছোট করে, এরকম এখানে ব্যাটারি এইভাবে লাগানো থাকে। তো এরকম 4টে বাহু, সাপোজ নিস্পন্দ অবস্থা পাওয়া গেছে, এটা L1 দৈর্ঘ্যে পাওয়া গেছে, এটা তাহলে 100 - L1 এরকম। তো এই বাহুতে কী আছে, ফার্স্ট ক্রাইটেরিয়া বলেছে P ও Qকে শ্রেণী সমবায়, মানে দুটো রোধ আছে P প্লাস Q, আর এইদিকে R প্লাস S শ্রেণী সমবায় রাখা হয়েছে, দিয়ে একটা নিস্পন্দ অবস্থা পাওয়া গিয়েছে যার মান হচ্ছে L1। দ্বিতীয় কেসে বলেছে, দ্বিতীয় কেসে এরকম গ্যালভানোমিটার যেমন আছে এরকম করে ঠেকানো হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে নতুন নিস্পন্দ অবস্থা তৈরি হয়েছে যেটা L2 দৈর্ঘ্যে, তাহলে এটা 100 - L2 এরকম, কিন্তু এই রোধগুলো চেঞ্জ করা হয়েছে, এক বাহুতে P ও R শ্রেণী সমবায়। বেশ, এটা হচ্ছে P প্লাস R,
আর এই দিক বরাবর হচ্ছে কী বলেছে কিউ প্লাস এস, কিউ প্লাস এস শ্রেণীর সমবায় আছে। বেশ, দিয়ে তোমাকে বের করতে বলেছে যে L1 মাইনাস L2, সো প্রমাণ করো, কোশ্চেনে বলেছে প্রমাণ করো L2 মাইনাস L1 সমান 100 R মাইনাস কিউ, 100 R মাইনাস কিউ বাই P প্লাস কিউ প্লাস আর প্লাস এস, পি কিউ আর এস। এটা তোমাকে প্রুভ দ্যাট প্রমাণ করতে বলেছে। কী বললাম, বোঝা গেল অঙ্কটা? মিটার ব্রিজের একটা বাহুতে পি প্লাস কিউ আছে, একটা বাহুতে আর প্লাস এস আছে, নিষ্পন্দ অবস্থা খুঁজে বার করলে L1 দৈর্ঘ্যে এলো। দ্বিতীয় কেসে একটা বাহুতে পি প্লাস আর একটা বাহুতে কিউ প্লাস এস, নিষ্পন্দ অবস্থা চেঞ্জ হয়ে গেল, L2 দৈর্ঘ্যে আছে। প্রুভ দ্যাট L2 মাইনাস L1 ইজ ইকুয়াল টু দিস। তাহলে প্রথম ক্ষেত্রে কী হবে, পি বাই কিউ সমান আর বাই এস, সিম্পল ব্যালেন্সড কন্ডিশন, হুইস্টন ব্রিজ তো এটা, তো ব্যালেন্সড কন্ডিশন তাহলে কী হবে, পি বাই কিউ তার মানে পি প্লাস কিউ বাই আর প্লাস এস ডিভাইডেড বাই এটা বাই মানে ইকুয়াল টু এটা বাই এটা। তাহলে ফার্স্ট কেস ফিগার 1, পি প্লাস কিউ ডিভাইডেড বাই আর প্লাস এস ইকুয়াল টু L1 বাই 100 মাইনাস L1। একটা সে রো থাকে, রো L1 একক দৈর্ঘ্যের রোধ L1 রো L1 দৈর্ঘ্যের রোধ রো ইন্টু L1, তো রো আর রো কেটে দিয়েছি আমি, এরকম আগের দিন বলা হয়েছিল। তো এটা একটা ইকুয়েশন নাম্বার কিছু থাকলো। আর সেকেন্ড কেসে কী হবে, সেকেন্ড কেসে যেটা পেয়েছো তুমি এই জায়গায়, সেটা হচ্ছে পি প্লাস আর বাই কিউ প্লাস এস ইকুয়াল টু L2 বাই 100 মাইনাস L2, এরকম কেস, পি প্লাস কিউ বাই আর প্লাস এস ইকুয়াল টু দিস। এবার কি করে সলভ করব, তোমাকে বের করতে হবে L2 মাইনাস L1। তাহলে L2 মাইনাস L1 যদি বের করতে হয়, এই ইকুয়েশনটাকে যদি আমি উল্টে দিই তাহলে এখানে একটা 1 চলে আসবে। এটা যদি উল্টে দিই তাহলে কী পাবো, এটাকে আমি এই পাশটা আগে লিখছি, তাহলে 100 মাইনাস L1 বাই L1, এই যে 100 মাইনাস L1 বাই L1 সমান আর প্লাস এস বাই পি প্লাস কিউ, এটা। তাহলে ওর 100 বাই L1টা থাকলো, 100 বাই L1টা রাখলাম, আর মাইনাস 1টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কী হবে, আর প্লাস এস বাই পি প্লাস কিউ প্লাস 1, এটা লসও করো, তাহলে আর প্লাস এস প্লাস পি প্লাস কিউ বাই পি প্লাস কিউ। তাহলে একটা গন্ধ পাচ্ছি অ্যান্সারের দিকে, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এরকম আছে। 100 বাই L1 সমান এটা থাকলো, উল্টে দাও, তাহলে 100টাকে এই পাশে নিয়ে চলে এসো এখানে, তাহলে অতএব L1 ইকুয়াল টু কত হবে, পি প্লাস কিউ বাই এটা ইন্টু 100, তাহলে পি প্লাস কিউ বাই পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ইন্টু 100, এটা হচ্ছে L1। সিমিলারলি তুমি এই জায়গা থেকে L2 বের করো, L2 বের করো, কিছু একটা বেরোবে, দিয়ে দুটোকে বাদ দিয়ে দাও, তাহলে বাদ দিলে কী হবে, এখানে নিচেটা কমন, নিচেটা সেম, আর ওই দিক বরাবর পি প্লাস কিউ, এখানে অ্যান্সার দেখতে পাচ্ছি আর মাইনাস কিউ, তাহলে বাদ দিলে একটা মাইনাস তো তুমি পাবেই, এটা থেকে এটা বাদ দিলে, আর এখানে রেজাল্ট বেরোবে, আমি না রেজাল্ট করি বসিয়ে দিতে পারি, যে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ক্যালকুলেশন না করেই বসিয়ে দিতে পারি, এটা 100, এইটা থেকে এটা বাদ দিয়ে ওইটা আসবে, তার মানে এটা তোমার বেরোবে, এখানে আর থাকবে আর পিটা কেটে যাবে, তার মানে এখানে বেরোবে আর মাইনাস প্লাস পি, তাই তো, আর মাইনাস পি, তাহলে আর মাইনাস কিউ পড়ে রইবে এখানে, এটা পড়ে রইবে ইন্টু 100, আর প্লাস পি বিয়োগ দিলে কী হবে, পি আর পি কেটে যাবে, তাহলে আর মাইনাস কিউ পড়ে রইবে, আর নিচে এটা যা আছে সেম, তো বাদ দিলে এটা অ্যান্সার। এবার সেম এরকম প্রবলেম অনেকভাবে দেয়, কিন্তু বলা হলো যে এটা শান্ট যুক্ত করা হলো, এটা শুধু শ্রেণী নয়, এটা একটা শান্ট, তাহলে এই জায়গায় কী হবে, পি প্লাস কিউ নিচেটা আর প্লাস এস হবে না, কিউ এস বাই কিউ প্লাস এস হয়ে যাবে এই জায়গায়, এটা কী করেছি আমি, পি প্লাস, এটা তো প্রথমটার ছবিটা, হ্যাঁ দ্বিতীয়টা, এই যে এইটা বলছিলাম, এই যে কিউ প্লাস এস হবে না, এটা কিউ এস বাই কিউ প্লাস এস হবে, ওপরে তুলে দিলে এরকম কেস হবে। বেশ, এরকম দিতে পারে। আর একটা অঙ্ক যেটা খুব ভাইটাল, এটা ছেলেরা খুব ঘাবড়ে যায় এরকম অঙ্ক দিলে, তো সেরকম একটা অঙ্ক বলে দিই। এটা বলেছে পোটেনশিওমিটারের অঙ্ক, এরকম অঙ্ক এইচএসে আসে, খুবই আসে, জয়েন্টে তো খুবই আসে, এইচএসে মানে যেটা এসেছিলো 17 আর 18 সালে এইটাই এসেছিলো, এইরকমই এসেছিলো। বলেছে 20 ওহম রোধের 10টি 1 মিটার তারের, আচ্ছা 1 ঘন্টা 15-20 মিনিট হলে একটু সবাই জানিয়ে দিস, লাইভও কমে গিয়েছে, আমাকেও চান করতে হবে, একটু দেরি করে বসা হয়েছে একটু, এটা বলি ছেড়ে দেবো। 20 ওহম রোধের 10টি 1 মিটার তারের পোটেনশিওমিটারে প্রতি মিলিমিটারে দৈর্ঘ্যে, কোশ্চেন বলেছে 20 ওহম রোধ, এইরকম একটা পোটেনশিওমিটার আছে, 10টি তার আছে,
1 মিটার তারের 10টি 1 মিটার তার আছে, প্রতি মিলিমিটার দৈর্ঘ্যে 10টা তার আছে 1 মিটার করে। প্রতি মিলিমিটার দৈর্ঘ্যে বিভব পতন, এটা বলেছে 1 মাইক্রোভোল্ট পার মিলিমিটার, এটা মানে 1 মাইক্রোভোল্ট। ব্যবস্থা করতে 2 ভোল্ট কোষের তড়িৎচালক বলের সঙ্গে এইরকম ব্যবস্থা করতে হবে। এইরকম ব্যবস্থা করতে 2 ভোল্ট কোষের সঙ্গে কত রোধ যুক্ত করতে হবে? আরও অনেক অঙ্ক ছিল, কিন্তু সময়ের অভাবে সব অঙ্ক করতে পারছি না, নিজেকে করতে হবে অনেক অঙ্ক, আটকালে দেবে। বেশ, কী বলেছে? 220 ওহম রোধের 10টা তার আছে পোটেনশিওমিটারে, একটা হচ্ছে 1 মিটার করে, আর প্রতি মিলিমিটারের দৈর্ঘ্যের বিভব পতন হচ্ছে 1 মাইক্রোভোল্ট করে। এরকম ব্যবস্থা আমি করতে চাইছি। দিয়ে একটা 2 ভোল্ট কোষের তড়িৎচালক বল আছে, মানে কোষ আছে, তড়িৎচালক বলের কোষ আছে, সেটাতে শ্রেণীতে কত রোধ লাগালে এরকম কেস হয়ে যাবে। তাহলে একটা তারের রোধ যেটা, সেটা বলেছে 10, ঠিক আছে? রোধের পোটেনশিওমিটারে 10টি তারের, মানে প্রশ্নটা একটু ভুল হলো, মানে এক একটি তাহলে 10টি তারের যেটা মোট রোধ সেটা কত? একটা তারের রোধ 20 ওহম, আর 10টা তারের রোধ 200 ওহম। তাহলে 10 × 20, তার মানে ওহম, তার মানে 200 ওহম। এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। পোটেনশিওমিটারে যে 10টা তার ছিল তার মোট রেজিস্ট্যান্স এত। এবার কি বলা হয়েছে যে এই তার প্রতি, এই যে তারটা ছিল, এটা এরকম 10টা তার আছে এরকম, তো প্রতি মিলিমিটারে 1 মাইক্রোভোল্ট করে পতন হবে বিভবের, এরকম। তাহলে প্রথম তড়িৎ প্রবাহ কত দিয়ে, এটা কোষ আছে, তার সাথে শ্রেণীতে একটা রোধ লাগানো হয়েছে, এটা এর রোধের মান আর, এটা কোষটা কত 2 ভোল্ট, আর এটা তুমি ওকে যা বলেছে 200 ওহম রেজিস্ট্যান্স, এরকম। এটা 200 ওহম। কারেন্ট কত বর্তনীতে? কারেন্ট হচ্ছে 2/R+200। এটা নিয়ে কোনো সমস্যা নেই নিশ্চয়ই, 2/R+200 নিয়ে কোনো সমস্যা নেই। এটা আরটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? এবার এই যে 10 মিটার, তার মানে 10⁴ মিলিমিটার। এটা টোটাল দৈর্ঘ্য কত? L = 10 মিটার, কারণ একটা 1 মিটার, 10 মিটার করে, তার মানে 10⁴ মিলিমিটার। তাহলে 10⁴ মিলিমিটারে বিভব পতন সমান কত? 10⁴ মিলিমিটারে বিভব পতন, সেটা হচ্ছে তোমার ওই 10⁴ কী দেওয়া আছে এটা প্রশ্নটা, 10⁴ মিলিমিটার দৈর্ঘ্যে বিভব পতন। প্রশ্নতে আর কিছু দিয়েছে কি? আচ্ছা, বেশ, এইটা তোমাকে বলেছে 1 মাইক্রোভোল্ট পার মিলিমিটার। হ্যাঁ, ঠিক আছে। 1 মাইক্রোভোল্ট পার, মানে 1 মিলিমিটারে 1 মাইক্রোভোল্ট বিভব পতন। মাইক্রোভোল্ট মানে কত? মাইক্রোভোল্ট মানে 10⁻, এই যে মাইক্রোভোল্ট মানে 10⁻⁻6 ভোল্ট পার মিলিমিটার। তার মানে কত? 10⁻⁻6, এটা হচ্ছে পার মিলিমিটারে। তাহলে 10⁴ মিলিমিটারে বিভব পতন কত? ইন্টু 10⁴ এত ভোল্ট, এইটা। তাহলে এই যে বিভব পতনটা হয়েছে, এই সিস্টেমটা তোমাকে বানাতে হয়েছে। এইটা প্রতি মিলিমিটারে বিভব পতনটা হচ্ছে 10⁻, প্রতি মিলিমিটারে কত? 10⁻⁻6 ভোল্ট। তাহলে 10⁴ মিলিমিটার যে দৈর্ঘ্য, 10⁴ মানে এই যে তোমার এই টোটাল যে দৈর্ঘ্য, সেইটার মধ্যে বিভব পতন কত? তাহলে টোটাল যে বিভব প্রভেদ সেইটা কত? টোটাল বিভব প্রভেদটা কত? সেটা হচ্ছে টোটাল কারেন্ট, মানে এইটা, ইন্টু যে টোটাল ভোল্টেজ, যেটা সেটা হচ্ছে কারেন্ট, ইন্টু টোটাল রেজিস্ট্যান্স, যেটা 200। তাহলে I × 200, তার মানে 2/R+200 ইন্টু 200 ইকুয়াল টু এইটা 10⁻⁻6 ইন্টু 10⁴। দিয়ে তোমাকে আরটা বের করে নিতে হবে। কী বললাম বোঝা গেল অঙ্কটা? আবার বলে দিচ্ছি একবার শর্টকাট। একটা পোটেনশিওমিটার সিস্টেম আছে, যে সিস্টেমের তোমাকে বলেছে যে 1 মিলিমিটার গেলে 1 মাইক্রোভোল্ট করে বিভবে পতন হবে। এটা কি? এটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলে, V/L। 1 মিলিমিটার গেলাম, তাহলে 10⁻⁻⁻ ভোল্ট বিভব, মানে মাইক্রোভোল্ট বিভব পতন বাড়লো বা কমলো কিছু একটা। আরও 1 মিলিমিটার গেলাম, তাহলে এরকম পতন হয়েছে। তার টোটাল কত বিভব পতন? টোটাল কারেন্ট ইন্টু টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স প্রথমেই বের করে নিয়েছি আমি, 200 ওহম। আর টোটাল কারেন্ট কত? 2/R+200, এটা 2/R+200 টোটাল কারেন্ট। তাহলে টোটাল ভোল্টেজ হচ্ছে এত।
এবার 1 মিলিমিটারে বিভবপতন 10⁻⁻6, তাহলে টোটাল দৈর্ঘ্য যেটা সেটা কত, 10 মিটার। সেই 10 মিটারে বিভবপতন কত, এইটা। তাহলে ওইটা সমান এটা যদি হয় তাহলে আরের মান কিছু একটা বেরোবে। অ্যান্সার দেওয়া আছে এখানে? অ্যান্সার দেওয়া নেই, দেখি না, অ্যান্সার দেওয়া নেই। হ্যাঁ আছে, প্রায় 3800 ওহম। অ্যান্সার হচ্ছে আরের মান, বাড়িতে চেক করবে, আরের মান 3800 ওহম। এইটা, এই অঙ্কটা এসেছিল, এই অঙ্কটা 2000 ওই আমাদের কাদের বেলা, মনোজদের বেলা এসেছিলো পরীক্ষায়। এইচএস ওরা বোধহয় 17তে দিয়েছে বোধহয়, যতদূর সম্ভব। তো 17তে না 18তে মনে নেই আমার, 17তেই বোধহয় এই অঙ্কটা এইচএসে এসেছিলো। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম এটা। বেশ, আজ এইটুকু থাক, লাইভ কমে গেছে সবাই। তো আমরা পরের দিন পাওয়ার শেষ করে ম্যাগনেটিক ফিল্ড শুরু করবো। পাওয়ারটা নিয়ে জাস্ট একটু বলে দেবো, 2-4টা অঙ্ক করে দেবো, একটু সিম্পল থিওরি আছে সেটা বলে দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড থিওরিতে ঢুকে যাবো। এটা কী বলছে স্যার, লেখাগুলো বারবার ডট হয়ে যাবে, বেশ বন্ধ করে দিচ্ছি, অসুবিধা নেই। ঠিক আছে, এটা বলছে আবার, ঠিক আছে, নেট প্রবলেম হচ্ছে মাঝে মাঝে, ওই জন্য অফ হয়ে যাচ্ছে। নেট প্রবলেম আছে মাঝে মাঝে। বেশ ঠিক আছে, আজকে রেখে দিলাম। আমরা পোটেনশিওমিটারে যার যার অঙ্ক বাকি আছে সবাই বাড়িতে করে ফেলবে। শুধু পোটেনশিওমিটার না, হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ, কারশফস ল যা যা আছে সব শেষ করবে। যেগুলো আটকাবে ছবি তুলে পাঠাবে। তবে হ্যাঁ, যেগুলো বোর্ডে করে দিচ্ছি সেগুলো ডিটেলসে দেখবে, আদারওয়াইজ কোনো অঙ্ক পারবে না করতে। তারপরে আমরা পাওয়ার ঢুকে আমরা ম্যাগনেটিক ফিল্ড শুরু করবো।